trainer, a profile author. He continues to influence thousands through his workshops, publications, and mentorship. So today I'm gonna learn so many things from him. So I'm not going to waste any more time because this is 9:04. I'm going to hand over our honorable Dr. Al-Masur Rahman sir. So I will give it to you to handle the session as per your need and as you wish. We are lucky to have you among us. Dear participants, please show love reactions so that we love him, we respect him, so that we can enjoy and we can receive the things about stress management. So this is from my side. This is Mohammad Shariful Islam Sohag, mentor of ESBD and director, education and training. Dear sir, Assalamu alaikum Al-Masur Rahman sir. Can you hear me, sir? Being successful. Yes, sir. So I can hear you, sir. That's okay. Thank you very much. তো আমরা বাংলাদেশ থেকে প্রায় সর্বোচ্চ পার্টিসিপেন্টস আছে এবং দেশের বাইরে থেকে হয়তো অনেকে পার্টিসিপেট করেছে, অংশগ্রহণ করেছেন। আমি নিউ ইয়র্ক থেকে বলছি, আমেরিকান নিউ ইয়র্ক থেকে বলছি। তো সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমি বোধহয় গত এই 4-5 দিন আগেও এই স্ট্রেসের উপরে একটা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যে মানসিক চাপ। তো এখন প্রশ্ন যেটা হচ্ছে যে এটা কিন্তু এখন বর্তমানে একটা কমন ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। এখন যে আজকে আমরা দেখতে পাচ্ছি একটা বাচ্চা মেয়ে এখানে বসে আছে, সেখানে থেকে নামটাকে দেখতে পাচ্ছে, ও কিন্তু এই যে বাচ্চা মেয়েটা মারুফা মিতু। তো এই যে বাচ্চা মেয়েটা বসে আছে তার বয়স কত হতে পারে, 6-7-8। তো ও কিন্তু দেখবেন যে বলছে যে তার ক্লাস ফ্রেন্ডের সাথে বলছে যে জানিস আমি খুব স্ট্রেসে আছি, আমার সামনে পরীক্ষা। তাহলে এই যে বাচ্চা মানুষটা, মেয়েটা আজকাল 5 বছরের 6 বছরের বাচ্চারাও বলে আমি খুব স্ট্রেসে আছি, টেনশনে আছি। কিন্তু আমার মনে হয় আমরা যখন স্কুলে পড়তাম, আমি মনে হয় না আমরা স্কুলে 6, 7, 8, 9, 10 এরকম মানে এসএসসি পরীক্ষা দেওয়ার আগে কখনো আমি ভীষণ টেনশনে আছি, ভীষণ স্ট্রেসে আছি এই ধরনের কথা আগে বলেছি বলে মনে পড়ে না। তাহলে আমরা যখন ছোটবেলা, আজ থেকে 40 বছর 45 বছর আগে আমি খুব চাপে আছি, মানসিক চাপে, টেনশনে আছি, এংজাইটি আছে, আমরা যদি বলি নাই, তা আজকালকার প্রায় 80-90% ছেলেমেয়েরা, শিশুরা খুব টেনশনে আছি, খুব স্ট্রেসে আছি, তারা কেন বলছে? তারা বলছে আর বাবা মার কাছ থেকে শুনছে, তার বাবা মার কাছ থেকে, টিচারদের কাছ থেকে, বড়দের কাছ থেকে শুনছে যে আমরা খুব টেনশনে আছি, এনজাইটিতে আছি, স্ট্রেসে আছি। তার মানে তারা শুনে তারা এইসব বলছে। প্রশ্ন যেটা হচ্ছে যে তারা দেখে দেখে, বাচ্চারা তো দেখে দেখে শিখে, ওরা তো বলছেই, আছেও হয়তো, নিশ্চয়ই আছে। কিন্তু আমরা যারা বড়, আমরা যারা কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, চাকরি করি, আমাদের ব্যবসা জীবন, চাকরি জীবন, দাম্পত্য জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সব এই যে জীবনগুলোতে আমরা কিন্তু একদম স্ট্রেসে থাকি। হ্যাঁ, এবং কি স্ট্রেসে থেকে থেকে আমরা কেউ অসুস্থ হয়ে যাচ্ছে, হার্ট ফেল করছে, স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। আমার মনে আছে করোনার মধ্যে এক ভদ্রলোক, তিনি খুব বড় পদে ছিলেন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, উনি হয়তো জিএম পদে বা ম্যানেজার, সিনিয়র ম্যানেজার ছিলেন। পত্রিকাতে এসেছিল যে ওনার যখন করোনাতে চাকরিটা চলে যায়, মার্কেটিং এর চাকরিটা, এই যে সংসার, বাড়ি ভাড়া, তারপরে এই যে খাওয়া খরচ ইত্যাদি, তিনি এত বড় একটা চাপ কি করে সহ্য করবেন? তিনি এই যে স্ট্রেসে ছিলেন, টেনশনে ছিলেন, এই স্ট্রেসে থাকতে থাকতে তিনি আত্মহত্যা করেছিলেন। আমরা খুব কষ্ট পেয়েছিলাম যে এই যে এত সুন্দর গোছানো সংসার, কিন্তু তিনি সেই গোছানো সংসার কি করে চালাবেন, এই টেনশন, এংজাইটি, এই স্ট্রেসে তিনি কিন্তু আত্মহত্যা করবেন। কিন্তু এখন প্রশ্ন যেটা হচ্ছে এই যে আমরা সবাই বলছি আমরা চাপে আছি, মানসিক চাপে আছি, তাই না? স্ট্রেস মানে কি? চাপ। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে স্ট্রেস বলছি আমরা, যেমন খুব স্ট্রেসে আছি, হ্যাঁ, চাপে আছি, কিসের চাপ? আমাদের কি সবার মাথার মধ্যে কি কোনো বস্তা বা কোনো 1 মনের কোনো বস্তা আছে, বা 10 কেজি বা 5 কেজির কোনো কিছু কি চাপিয়ে দেওয়া আছে মাথার উপর? আমি বলছি খুব চাপের মধ্যে আছি। কিসের চাপ?
একটু আগে উপস্থাপক সুন্দর করে গুছিয়ে বলছিলেন, তো আমি এখানে যে কোনো একজনকে বলবো যে আমাকে কি একটু বলবেন 1 মিনিটের মধ্যে বা 30 সেকেন্ডের মধ্যে, আচ্ছা 1 মিনিটের মধ্যে, যে চাপে আছি। আচ্ছা আপনার মাথার মধ্যে কি 20 কেজি, 25 কেজি, 50 কেজি কোনো কিছু বসে দেওয়া হচ্ছে যে আপনি বলছেন আমি খুব চাপে আছি? কিসের চাপ? কে বলবেন? স্যার মেন্টাল চাপ স্যার, ফিজিক্যাল চাপ না। মেন্টাল চাপ মানে কি? আরে আমি তো বললামই তো মেন্টাল চাপ। মেন্টাল চাপ মানে কি? মেন্টাল চাপ স্যার, ধরেন সামনে এক্সাম আছে, প্রিপারেশন কমপ্লিট হয়নি, আর মাত্র 2 দিন বাকি আছে, সিলেবাস কমপ্লিট হয়নি, অনেক সময় এটা হয়। আবার আমার ক্ষেত্রে এরকম আমি হয় বললাম তো যে জি স্যার। আমি রাস্তার জ্যামের মধ্যে আছি, সামনে পরীক্ষা আছে, সামনে ইন্টারভিউ আছে। জি স্যার। তো আমি আমি এটার জন্য আমি বলছি কি আমি খুব চাপে আছি। আমি তো বললামই তো, চাপ মানে কি? আপনার মাথার মধ্যে কোনো বস্তা ভরে দেওয়া হয়েছে? কিসের চাপ? আপনার মাথার মধ্যে কোনো কিছু কোনো কিছু বসে দেওয়া আছে যে আপনি বলছেন না স্যার। চাপ আমরা না বুঝা অনেক ধরনের কোম্পানির সাথে সংযুক্ত হই এবং অনেক ভাবে প্রতারিত হই, যার কারণে বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং কথা বললেই মানুষ একটু শিহরিত আমি হয়ে তো উঠে। আপনার একই কথা এবং বলছেন পরীক্ষার জন্য ভাবে আমরা অনেক পরীক্ষার কিছুতে কাজ করি, যার কারণে জন্য অনেক সাথে থাকি, বিভিন্ন রকমের সমস্যার মধ্যে থাকি। সেটা আমি আমার নিজের জন্যই তৈরি করছি। হয়তো ভালো কোনটা মন্দ কোনটা এটা জাস্টিফাইড করার সুযোগ হয়ে ওঠে না। এভাবেই আমরা প্রতিনিয়ত প্রেশারের মধ্যে থাকি, চাপের মধ্যে থাকি। আসলে যদি আমরা একটা জায়গাতে থাকতে পারতাম তাহলে আমরা অবশ্যই অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে রে ভাই, কোরআন শরীফে 100 বারের বেশি বলা আছে কি জানেন? ওরা চিন্তা করে না কেন? ওদের চিন্তা করতে বলুন। কোরআন শরীফে 100 বারের বেশি বলা আছে যে ওরা চিন্তা করতে বলুন। ওরা চিন্তা করে না কেন? এরপরে কি তুমি চিন্তা করবে না? এরপরে কি তুমি বুঝবে না? কোরআন শরীফে এক জায়গায় আল্লাহ বলছেন আমাদের নবীকে রাসূলকে, আপনি কোরআন শরীফ পড়ে মানুষকে বোঝান এবং তাদেরকে বলেন ওরা যেন ব্যাপারটা নিয়ে চিন্তা করে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আপনারা উত্তর দিলেন, কেউ চিন্তা করে উত্তর দিলেন না, সবাই কারণটা বলছেন যে আমি সামনে পরীক্ষা, সামনে কেউ গুরুতর অসুস্থ, আমাকে দেশে যেতে হবে কিন্তু আমার টিকিট কাটা হয়নি, এয়ারপোর্টে পৌঁছতে পারবে কিনা, আমি এই ব্যবস্থায় ব্যবসায় লস করেছি, এই যে কারণে আমি চাপে আছি। আমি বারে বারে বলতেছি ভাই চাপের কারণটা জিজ্ঞেস করি নাই, আমি বলছি যে আপনি চাপে আছেন, আপনার মাথার মধ্যে কি কোনো 10 কেজি বা 50 কেজি কোনো কিছু বোঝা কি দেখা আছে যে আপনি চাপের মধ্যে আছেন? চাপে 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 আপনারা তো কেউই বললেন না যে চাপে থাকা মানে কি। কেন বলি নাই আমি, মানে কি বলেছি? আমরা যদি চিন্তা করতাম না তাহলে আমরা জীবনে অনেক কিছু ওভারকাম করতে পারতাম। যেমন আমরা বলি না যে আমি বারে বারে বলি যে তাকাইলে তো হবে না, দেখতে হবে, পড়লে তো হবে না, বুঝতে হবে। দেখেন একটা কথা আমি বলি আপনাকে, আমি একদিন লেকচার দিচ্ছি, সেখানে প্রায় 100 জন ছেলেমেয়েরা ছিল, সব কলেজ ইউনিভার্সিটিতে পড়ে। আমি অধিকাংশের হাতে দেখেছিলাম শিব খেলার একটা বই, তুমিও জিতবে। আমার এখনো মনে আছে, আর সেই আজকে থেকে প্রায় 15-16 বছর আগে হবে। আমি অনেকের হাতে দেখেছিলাম বইটা, তুমিও জিতবে। তো আমি তখন মঞ্চে লেকচার দিচ্ছি, তো আলোচনার বিষয় ছিল সম্ভবত নো দ্য সেলফ, এরকম কিছু একটা। তো আমি বলেছিলাম যে অনেকের হাতে এই তুমিও জিতবে বইটা দেখে বলেছিলাম আচ্ছা এই বইটা তো শিব খেলার, আপনারা অনেকে পড়েছেন, অনেকে হয়তো পড়বেন, কিন্তু ওই বইয়ের প্রথম পাতায় লেখা আছে যে বিজয়ীরা একটি কাজ ভিন্নভাবে করে, বিজয়ীরা বা সফলরা একটি কাজ ভিন্নভাবে করে। তার মানে কি? যারা বিজয়ী নয় তারা ভিন্নভাবে করে না। তাই বললাম যে এই বইয়ের পাতার প্রথম পৃষ্ঠায় কথাটা লেখা আছে। আপনারা যারা বইটা পড়েছেন তারা একটু আমাকে উঠে দাঁড়িয়ে একজন বলেন যে এই কথাটার মানে কি? বিজয়ীরা একটি কাজ ভিন্নভাবে করে। আপনারা যারা আজকে উপস্থিত আছেন তারা জেনে রাখেন, ওইখানে প্রায় 100 জন মানুষ ছিলেন, তার মধ্যে এই বইটা হয়তো 20 জন 15 জন পড়েছেন। কিন্তু এই যে 15 জন পড়েছেন, একজনও কিন্তু উঠে দাঁড়িয়ে বললেন না যে কথাটার মানে কি। তার মানে উনি বইটা পুরা পড়েছেন, কিন্তু প্রথম পাতার প্রথম লাইনটাই বোঝেন নাই। কেন বোঝেন নাই? কেন বোঝেন নাই? কারণ তিনি পড়েছেন কিন্তু বোঝার চেষ্টা করেন নাই, চিন্তা করেন নাই যে কথাটার মানে কি।
এই জন্য বিজ্ঞানীরা বলেন একটি বই মানুষের জীবনকে বদলে দেয়, আবার শত বই মানুষের জীবনকে বদলাতে পারে না। একটা বই একটা মানুষের জীবনকে বদলে দিচ্ছে কেন, আর একটা মানুষ শত বই পড়ে বদলাতে পারছে না, কারণ বই পড়ে তার লাভ কি সে তো বুঝতেইছে না। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? জি স্যার। জি স্যার, বোঝাচ্ছে। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? জি স্যার, বুঝতে পারছি। তাইলে যারা বইটা পড়ছে, ইউ ক্যান উইন, তুমিও জিতবে, তারা বইটা পড়ে কি লাভ হইল? সে বইটা পড়ছে কিন্তু বুঝে নাই, তাহলে লাভটা কি? পড়া এক একটা পাতা পড়তে তো এক একটা পড়ার পর তো চিন্তা করতে হবে, বইটা বন্ধ করে চিন্তা করতে হবে যে আমি কি পড়লাম, কি বুঝলাম, কি বলতে চাইছে, রাইট? রাইট স্যার। তাহলে বিজয়ীরা একটি কাজ ভিন্নভাবে করে, সে এক নজর দেখছে কিন্তু সে তো চিন্তা করেনি কথাটার মানে কি, কি মুশকিলের ব্যাপার। তাহলে এই কারণে আল্লাহ তাআলা কি বলছেন, আপনারা কোন সময় দেখেননি আল্লাহ বারে বারে বলে এরপরে কি তুমি অস্বীকার করবা, এরপরে কি তুমি এটাকে অস্বীকার করবা, এরপরে কি তুমি বুঝবা না, তোমরা চিন্তা করো, রাইট? কেন বলছে? কারণ উনি জানেন মানুষ পড়বে কিন্তু বুঝবে না, রাইট? ক্লিয়ার কি ক্লিয়ার না? জি স্যার। তাহলে আমরা সবাই বলতেছি আমি টেনশন আছি, এনজাইটিতে আছি, আমি মানসিক চাপে আছি। তাকে জিজ্ঞেস করে তোমার মাথার মধ্যে তো কোনো কিছু চাপ দেখতেছি না, তোমার মাথায় তো বস্তা নেই, তুমি আবার কিসের চাপে আছো? ও কি উত্তর দেবে? কি আপনারা কি আপনাদের ভালো লাগছে তো আমার কথাগুলো? আসসালামু আলাইকুম স্যার, এবিএম রিপন বলছি উত্তরা থেকে। স্যার আসলে মানসিক চাপ। স্যার কেমন আছেন? আরে বাবা, আপনি 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 তো বোধহয় লেকচারে ছিলেন না এবার? সবাই পাননি বোধহয়। জি স্যার। রিপন ভাই, জি এবার বোধহয় ওই যে পিপিএস এর অনুষ্ঠানে ছিলেন না? জি না স্যার, আমি ব্যস্ততার কারণে, অফিসিয়াল ব্যস্ততার কারণে আমি আমি আপনাকে ফোন করেছিলাম, আপনি যাচ্ছেন কিনা। জি আই এম রিয়েলি সরি। আচ্ছা, আপনি যদি পরিষ্কার ধারণা থাকে তাহলে বলবেন, না হলে পড়ার দরকার নেই। জীবন ভাই বলেন। না স্যার, জাস্ট আপনার কথায় রেসপন্স করার জন্য আনমিউট করেছি। আসলে মানসিক আপনি চাপ আমার সাথে আছেন জানলে আমি ভীষণ খুশি হয়েছি। আপনি যে বাংলাদেশে ওয়ান অফ দা কি বলবো, একজন ওয়ান অফ দা গুড স্পিকার, ট্রেনার এবং একজন ভালো ব্যবসায়ী রিপন ভাই, আপনি আমার সাথে যুক্ত হয়েছেন, আমার কাছে খুব আনন্দ লাগছে, খুশি লাগছে। জি স্যার, আই এম রিয়েলি অনার্ড স্যার। সো থ্যাংক ইউ স্যার। আসলে যে কথাটা বলে যে মানসিক চাপ দেখা যায় না, মানুষের মাথার উপরে বোঝা আছে কিনা সেটা জিজ্ঞেস করেন। মানসিক চাপটা আসলে আমরাই নেই। হ্যাঁ, মানসিক চাপ যখন আসে আসলে আমরাই সেটাকে গ্রহণ করি, রিসিভ করার পরে আসলে দেখা যায় না, বাট ব্রেনের ভিতরে একটা আমরা অনুভূতি, এটা আমরা অনুভব করি যে এটা আমাকে প্রেসারে রাখছে, যেটা আমার স্বাভাবিক কাজকে ত্বরান্বিত করতে পারতেছে না, বা আমি আমার সাধারণ জীবনযাপনটা আমি সুন্দরভাবে যাপিত করতে পারছি না। এখান থেকে আসলে মানসিক চাপটা তারা মনে করে যে এটা আসলে আমার জন্য চাপ। তো আপনার কথা, আপনার এর আগে অনেক আমি শুনেছি, তো এটা আসলে আমি নিজে প্র্যাকটিস করার চেষ্টা করি সত্যিকার অর্থে স্যার। আমি সবসময় এই জিনিসটা আমার মাথায় আসে, আপনার কথা যখনই আমার কোনো মেন্টাল স্ট্রেসে থাকি, আমি তখন অ্যাটলিস্ট আপনার কথা একবার আমি মনে আসে যে আপনার কথাগুলো, যে এইগুলো থেকে আমি অনেক উপকার পেয়েছি স্যার। ধন্যবাদ স্যার, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ রিপন ভাই, আপনি থাকবেন কিন্তু পুরো সময়টা? হ্যাঁ, আশা করি। জি ইনশাল্লাহ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, দেখলেন তো আপনারা সবাই রিপন ভাইয়ের কথা শুনেছেন, উনি কিন্তু ঠিক বলেছেন। ব্যাপারটা কি, খুব মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ প্লিজ। আচ্ছা বলেন তো, একটা ঘটনা আপনার একটা ঘটনা ঘটলো সবার সামনে, শত শত মানুষ আছে, বা 20 জন মানুষ আছে, 15 জন মানুষ আছে, আপনাদের 15-20 জনের সামনে একটা ঘটনা ঘটলো, একটা অ্যাক্সিডেন্ট বা কিছু দেখা গেল, কেউ কান্না শুরু করলো, কেউ সেন্সলেস হয়ে গেল, কেউ জোরে চাচাচ্ছে, কেউ পাগলের মতো হয়ে গেছে, মাথা চিরতেছে, কেউ বলছে একটু হেল্প করো, আর কেউ চুপ আছে, কেউ দেখে কিছুই করতেছে না। একই ঘটনায় কেউ কান্না করছে, কেউ চুপ আছে, কেউ হাসছে, কেউ কিছুই বলছে না, কেউ চলে যাচ্ছে। তাহলে একই ঘটনা, একজন হাসতেছে, একজন কাঁদতেছে, একজন চুপ আছে, একজন কিছুই বলছে না, একজন আরেকজনকে বলছে চল একটু হেল্প করি। তাহলে একই ঘটনা এক একজন এক এক রকম রিয়াকশন করছে কেন? যেমন ধরেন
আপনারা 2 জন বা 3 জন একটা গাড়িতে যাচ্ছেন, একই জায়গায় যাচ্ছেন, একই কাজ, পুরো ইন্টারভিউ। কিন্তু দেখা গেল যে একজন খুব হাউতাশ করছে, আরে আমি বোধহয় যেতে পারলাম না, আমার জীবনটা শেষ হয়ে গেল, আহা কি হলো, একবার বুক ধরপড় করছে, অস্থির হয়ে গেছে যেন সে একবার শেষ হয়ে যাবে। কিন্তু আরেকজনও কিন্তু ইন্টারভিউতে যাচ্ছে তার পাশে বসে, সে কিন্তু করতেছে কি, সে কিছু করতেছে না, সে একটা বই পড়তেছে বা মুচকি মুচকি হাসতেছে। তাহলে উনি অস্থির হয়ে গেল, আরেকজন অস্থির হচ্ছে না কেন? একই ঘটনা, একজন টেনশনে, প্রেসারে, মানে একেবারে শেষ শেষ হওয়ার জোগাড়, আহা আরে কি হলো, ইস দেরি হচ্ছে, পড়বো না, এত জানার মতো, আহা ইস আল্লাহ, কি হবে এখন, আহারে আমার জীবনটা মধ্যে শেষ। আর একজন কি হচ্ছে, হাসতেছে, ও কিন্তু ইন্টারভিউতে যাচ্ছে। কি আপনারা কেউ কিছু বুঝতেছেন? জি স্যার। কে যে কে, আলিফা নাকি আফিয়া? আফিয়া, আচ্ছা আফিয়া, তাহলে একই ঘটনায় কেউ অস্থির হচ্ছে আর একই ঘটনায় কেউ অস্থির হচ্ছে না, সে চুপচাপ আছে, ভালোই আছে, বরং হাসতেছে, ওকে। তাহলে একই ঘটনায় একজন স্ট্রেসে পড়লো, চাপে পড়লো, একজন চাপে পড়লো না, এর কারণ কি আপনি 2 লাইনে বলতে পারবেন? জি স্যার, অবশ্যই পারবো। বলেন। আপনি দেন তাহলে আমি বলি। হ্যাঁ বলো। স্যার একই ঘটনা একজন পজিটিভলি নিচ্ছেন, যিনি হচ্ছে চুপচাপ বই পড়তেছেন বা হাসতেছেন, আর অন্যজন যিনি হচ্ছে নেগেটিভলি নিচ্ছেন, নেতিবাচক ভাবে নেওয়ার কারণে তিনি চাপের মধ্যে আছেন বা তিনি ওটা খারাপ ভাবে নিচ্ছেন, রিসিভ করতেছেন। সেজন্য দুইজনের প্রতিক্রিয়া দুই তোমার ধরনের। কথাটা যদি কেউ না বোঝে, তোমার যদি কেউ বলে যে আমি বুঝলাম না, আবার আরো বলেন, তাহলে কি বলবা? ধরো একজন বললো বুঝতে পারলাম না, পজিটিভলি নিচ্ছে মানে কি আর নেগেটিভলি নিচ্ছে মানে কি? স্যার একই ঘটনা। তুমি কি গত ক্লাসটা আমার করছিলা? না স্যার, আমি ফেব্রুয়ারিতে আপনার একটা সেশন করছিলাম, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। ওকে 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 ওকে, আচ্ছা আমি বলে দিচ্ছি, তোমার কথাটাই বলছি। জি স্যার। আমরা যখন কোনো ঘটনাকে নেগেটিভলি মানে খারাপ অর্থে, ধ্বংসাত্মক অর্থে, পারবো না অর্থে, মানে নেগেটিভ অর্থে, না বাচক অর্থে যখন চিন্তা করে, হবে না, পারবো না, শেষ হয়ে গেল, মরে যাব, আমার জীবন শেষ হয়ে যাবে, এই ধরনের ভাইব্রেশন যখন আমাদের, এই থটের ভাইব্রেশন, চিন্তা, আমাদের যখন নেগেটিভ চিন্তার ভাইব্রেশন গুলো এগুলো ব্রেনের মধ্যে আমাদের যায়, তখন ব্রেনের নার্ভাস সিস্টেমের উপরে ও চাপ সৃষ্টি করে, নেগেটিভ হরমোন তৈরি করে, সেটা আমাদের পুরো শরীরের মধ্যে কি করে, একটি নেগেটিভ ভাইব্রেশন তৈরি করে, পুরো বডির মধ্যে অ্যাবনর্মাল একটা সিচুয়েশন তৈরি করে। আমি চিন্তা তো নেগেটিভ করছি, কি হবে, চায় পৌঁছতে পারবো কিনা, আমার চাকরিটা হবে কিনা, আমি ইন্টারভিউ দিতে পারলাম কিনা, এই নেগেটিভ ভাবনার যে রিদম, এটা আমার মনটাকে আমাকে ভারাক্রান্ত করছে, ওটা আমার শরীরের মধ্যে চাপ সৃষ্টি হচ্ছে। অদ্ভুত ব্যাপার। আমরা অনেক সময় বলি না, দুঃখ এবং ভরাক্রান্ত মনে জানাচ্ছি যে, কোন দুঃখের ঘটনা আমরা মাইকে যখন কেউ অ্যানাউন্সমেন্ট করে কি বলে, দুঃখ এবং ভারাক্রান্ত মনে জানাচ্ছি যে, তো দুঃখ এবং ভরে আক্রান্ত মনে, ভরাক্রান্ত কি আপনারা কি সব বুঝতে পারছেন? আমরা বলি না এটা? জি স্যার। কিসে কি আক্রান্ত? ভরে আক্রান্ত। কিসে আক্রান্ত? ভরে আক্রান্ত, রাইট? জি স্যার। কিসের ভর? ভরে আক্রান্ত। দেখবেন কেউ যদি দুঃখে কাঁদে, হ্যাঁ, মনের দুঃখে কাঁদতেছে, আমরা দেখবেন তাকে উপরে উঠাতে পারতেছে না, এত ভরে আক্রান্ত হয়েছে, মনে হচ্ছে যে তার ওজন বেড়ে গেছে, কারণ সে ভর নেগেটিভ। আমরা যখন কোনো নেগেটিভ থট করি, চিন্তা করি, ভাব করি, তখন আমার পুরো শরীরের মধ্যে একটা ভার চাপ তৈরি হয়। আশ্চর্য ব্যাপার, আমাদের চিন্তাটা যখন এরকম খারাপ, হবে না, কি হলো, শেষ হয়ে গেল, জীবন বোধহয় ধ্বংস হয়ে গেল, আমাকে বোধহয় কিছু হবে না, আমার জীবনে কিছু নাই, কি হবে এখন, এই ধরনের বিভিন্ন যে নেগেটিভ কথাগুলো আমাদের
আল্লাহ তাআলা এমন ভাবে এই নেগেটিভ কথাগুলো এমন যে আমার ওগুলো আমার মন কাকে বলে, মনের ডেফিনেশনে বহু গবেষণা হচ্ছে হবে। মানে মন মানে হচ্ছে চিন্তার সমষ্টি। আমরা ভালো চিন্তা করলে ভালো লাগে, খারাপ চিন্তা করলে খারাপ লাগে, রাইট? ভালো চিন্তা করলে আমাদের ভালো লাগে, খারাপ চিন্তা করলে আমাদের খারাপ লাগে। তাহলে খারাপ চিন্তা কাকে বলে? আমি যদি সংক্ষেপে বলি, খারাপ চিন্তা হচ্ছে ওই সকল চিন্তা যে চিন্তা করলে আমার রাগ লাগে, হিংসা লাগে, অহংকার লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে, কাউকে বকা দিতে ইচ্ছে করে, গালি দিতে ইচ্ছে করে, দুর্নীতি করতে ইচ্ছে করে, কারো সম্পর্ক নষ্ট করতে ইচ্ছে লাগে। যেই সকল চিন্তা এই ধরনের নেগেটিভ, এটা মানে নেগেটিভ চিন্তা, যে চিন্তা করলে আমার খারাপ লাগে, যে চিন্তা করলে আমার রাগ লাগে, হিংসা লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে, খারাপ লাগে, ওটা হচ্ছে নেগেটিভ চিন্তা। আর পজিটিভ চিন্তা হচ্ছে যে চিন্তা করলে আমার ভালো লাগে, শান্তি লাগে, খুশি লাগে, আনন্দ লাগে, কারো উপকার করতে ইচ্ছা লাগে, কারো কল্যাণ করতে ইচ্ছা লাগে, তখন আমাদের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়, সেটা হচ্ছে পজিটিভ চিন্তা। আমি কি বুঝাইতে পারতেছি? ইয়েস স্যার। জি স্যার। তাইলে আমরা যখন নেগেটিভ চিন্তা করব, আমি নেগেটিভ চিন্তা কিন্তু বলেছি, কয়েকটা বলেছি, আরো আছে। যখন এই সকল নেগেটিভ চিন্তা, যে চিন্তা করলে আমার, এখন আপনি চিন্তা করছেন ওরা আমি দেখাই দেবো, ওরা আমি মারবো, হ্যাঁ, ওরা সবার সামনে অপমান করবো, আপনি এরকম নেগেটিভ এইসব চিন্তা করবেন, তখন দেখবেন আপনার চেহারার মধ্যে একটা রাগ, হিংসা চোখগুলো ফুলা লাগে, রাইট? বুঝতেছেন কিনা বলেন? জি স্যার। জি স্যার। কিন্তু আপনি যখন মনে মনে ভাবেন আমি ওকে দেখতে যাব, তাকে উপকার করতে যাবো, তাকে আমি তার মনের কষ্ট দূর করার জন্য তার পাশে বসে তাকে আমি মনের কষ্ট শুনবো, দেখি তার মন খারাপ কেন, দেখি তাকে মন ভালো করে দেওয়া যায় কিনা, তাকে একটা উপহার দিব, তার কল্যাণ করবো। আপনি যখন ভাববেন দেবেন চেহারার মধ্যে একটা লাবণ্য, একটা হাসি, একটা খুশি থাকে। বুঝছেন কিনা বলেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আচ্ছা আলমান স্যার, ভালো চিন্তা করলে চেহারা ভালো হয়ে যায় কেন, আর খারাপ চিন্তা করলে চেহারাটা খারাপ হয়ে যায় কেন? এটাই তো হলো আল্লাহর রহস্য। এই জন্য মানে নুরানি চেহারা, যে সবসময় মানুষের কল্যাণ করে, মানুষের উপকার করে, মানুষের ভালো করে, ভালো চিন্তা করে, তার চেহারার মধ্যে একটা নুরানি ভাব তৈরি হয়, একেবারে জ্যোতি, রাইট? জি স্যার। এই জন্যই তো সবসময় বলি মানুষকে দেখারও দরকার নেই, আপনি সবসময় মানুষের কল্যাণ করবেন, সবসময় মানুষের উপকার করবেন, সবসময় মানুষের ভালো করবেন, সবসময় মানুষের উপকার করে মানে কল্যাণের চিন্তা করবেন। এরকম যদি আপনি ভাবেন, চিন্তা করেন, দেখবেন আপনার চেহারার মধ্যে একটা সুন্দর জ্যোতি হচ্ছে। তাকে তখন মনে করেন মানুষ কি বলবে জানেন, আরে লোকটাকে দেখলেই ভালো লাগে, লোকটাকে কথা বললেই যদি শান্তি লাগে, লোকটার মধ্যে কি আছে, এত অসাধারণ চেহারা, কথা, ভাব, সে কালো হোক, ছোট হোক, উঁচু হোক, যাই হোক, দেখলেই ভালো লাগে। এটা হাদিসে আছে, রাসূল বলেছেন ভালো মানুষের লক্ষণ, তার মধ্যে একটা হচ্ছে যাকে দেখলে ভালো লাগে, যার সাথে কথা বলতে ভালো লাগে। আমি কি বুঝাইতে পারতেছি? জি স্যার। ভালো লাগতেছে কথাগুলো? জি স্যার, অনেক ভালো লাগছে। আল্লাহু আকবার। তাহলে আমরা যখন কোনো খারাপ চিন্তা করব, নেগেটিভ চিন্তা করব, যে শেষ হয়ে গেলাম, আর বোধহয় হলো না, জীবনটা বোধহয় ধ্বংস হয়ে গেল, হ্যাঁ আমাকে বোধহয় এটা হলো, আমি বোধহয় আর পারলাম না, আমার জীবন কি হবে, আমি কি বুঝতে পারবো কিনা, ইত্যাদি ইত্যাদি, এরকম নেগেটিভ চিন্তা, যে চিন্তা করলে আপনি বুঝবেন যে আপনি নেগেটিভ চিন্তা করছেন, আপনার চেহারার মধ্যে একটা ভীতি, একটা ভয়, একটা টেনশন, একটা ভাব, ওই চিন্তাটা আপনার ব্রেনের মধ্যে ঢুকে চেহারার মধ্যে ওরকম পড়ে ফেলবে আপনাকে। তখন মনটা ভর লাগবে, এবং এই যে মনটা যে ভর হয়ে গেল, আপনার শরীরটাও ভর হয়ে যাবে, এবং এই চিন্তাটা, থটটা ব্রেনের মধ্যে গিয়ে আপনার একেবারে নার্ভাস সিস্টেমকে একেবারে অ্যাবনর্মাল করে দেবে, আপনার বুক ধরপড় করবে, শ্বাস বেড়ে যাবে, আপনার অস্থির লাগবে, রাগ উঠে যাবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে একই ঘটনায় কেউ যদি ওরকম নেগেটিভ চিন্তা করে, খারাপ চিন্তা করে, ভয়ের চিন্তা করে, হতাশার চিন্তা করে, তার মধ্যে তাহলে তার মধ্যে মানসিক চাপ এবং শরীরের চাপ দুটোই হবে, রাইট? রাইট স্যার। অবশ্যই স্যার। আর কেউ যদি একই ঘটনায়
নেগেটিভলি না নিয়ে পজিটিভলি দেখে যে যা হবার তাই হবে, জাম পড়ছে আর কি আর হবে, আমি তো এখন জাম ভাঙতে পারবো না, দৌড়ায় যাইতে পারবো না, উড়ে উড়ে যাইতে পারবো না। এখন যদি ওখানে গিয়ে মিটিং এর মধ্যে নাই যেতে পারি, ভাইবা যদি নাই দিতে পারি, তাহলে বুঝতে হবে যে আমার আসলে ভাগ্যে এটা ছিলই না। আর যদি গিয়ে যদি পৌঁছায় যদি ইন্টারভিউ নাই দয়া করে তো দিলাম, তাহলে কি টেনশন হবে? না স্যার। না স্যার। স্যার এক কথায় একই ঘটনা, ভাবনার জগতের দুটি ভিন্ন ভাবনা। একদম, ওটাই তো আমি প্রথমে জিজ্ঞেস করছিলাম, ওটাই তো আমি প্রথম প্রশ্নটা এটাই ছিল যেটা আমাকে এতক্ষণ ধরে একই ঘটনা, ভাবনার জগতের দুটি ভিন্ন ভাবনা। আমাদের জীবনে কি ঘটছে এটার চেয়ে বড় বিষয় ঘটনাগুলোকে কিভাবে ভাবছি। এক ভাবছি, রাইট, আমি সেদিন লিখছিলাম এটা, ভেরি গুড। তো কি এবার ভালো লাগলো আপনাদের আমার কথাগুলো ভালো লাগলো? জি স্যার, ভালো। ইনশাআল্লাহ। তো সুতরাং পরিস্থিতি যাই হোক, আমরা কে কিভাবে দেখছি, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। কেউ 1000 কোটি টাকার মালিক, হাজার কোটি টাকা, মানে তার 1000 কোটি টাকার বেশি তার সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু দেখবেন তার মনে কোনো শান্তি নাই, চেহারার মধ্যে স্ট্রেস, তার মন খারাপ, সুন্দর করে কথা বলে না, মেয়েদের সবসময় গরম থাকে, বিভিন্ন অসুখে ভুগছে। আর একজনের ছোটখাটো একটা বাড়ি আছে, কোনো রকম সংসার চলে, ছোট্ট একটা সংসার, ছোট একটা বাচ্চা আছে, দুটো বাচ্চা আছে, বউ আছে, আত্মীয় আছে, কিন্তু ওই যে কোন রকম সংসার চলায় আর কি। ধরেন 50-60 হাজার টাকা বেতন পায় কোন রকম, বা একটু কমই পায়, কিন্তু দেখে তার মুখে হাসি, সবার সাথে সুন্দর ব্যবহার, মুচকে মুচকে হাসি, তার চেহারার মধ্যে লাবণ্যতা, তার চেহারার মধ্যে উজ্জ্বলতা। তাহলে দেখেন 1000 কোটি টাকার মালিক হওয়ার পরও তার মনে শান্তি নাই, তার বিভিন্ন রোগ আক্রান্ত হয়েছে, তার মানে তার বিভিন্ন রকম থট প্যাটার্নের প্রবলেম, রাইট? জি স্যার। রাইট স্যার। রাইট স্যার, ভেরি গুড। তার মানে আমরা 1000 কোটি টাকার মালিক হয়েও আমি টেনশন মুক্ত নাও হতে পারি, আবার কোন রকম আছি আমি আনন্দের মধ্যেও থাকতে পারি, কারেক্ট? জি স্যার। আচ্ছা, এখন আসেন আমরা তাহলে মোটামুটি বুঝে ফেললাম যে স্ট্রেস কি। এটা তো বুঝলাম, স্ট্রেস মানে হচ্ছে নেগেটিভ থট, যেই থটটা বা নেগেটিভ চিন্তাটা আমার মনের উপরে নেগেটিভ ভাইব্রেশন করে আমার মানসিক একটা চাপ ফিলিংস হয়, সেখান থেকে শরীরের উপরে চাপ হয়, সেখান থেকে বিভিন্ন রকম রোগ হয়, হার্ট অ্যাটাক হইতে পারে, স্ট্রোক হইতে পারে, রাইট? ক্লিয়ার? রাইট স্যার। এখন আসেন সেকেন্ড পয়েন্ট, ইজ ভেরি ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শুনবেন দয়া করে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, বিজ্ঞানীরা বলছে, আপনারাও জানেন, মানসিক চাপ যদি না থাকে তাহলে আসলে আমরা কোনো কাজই করতে পারবো না। বিজ্ঞানীরা বলছে চাপ তো থাকতেই হবে, চাপ ছাড়া মানুষ চলে কি করে? আমাকে অফিস যাইতে হবে, আমাকে একটা চাপ আছে না, ঘুম থেকে উঠে ভালো লাগতেছে না, দূরও ভালো লাগতেছে না, তারপরে আমাকে গোসল করতে হচ্ছে, প্রস্তুতি নিতে হচ্ছে, নাস্তা খেতে হইতেছে, অফিসে বা ব্যবসায় যাইতে হইতেছে, তাহলে আমার একটা চাপ আছে বলেই তো আমি অফিসে যাইতেছি, রাইট? নাকি বুঝেন নাই? রাইট স্যার। এই যে ছাত্রছাত্রীদের পড়াশোনার চাপ আছে বলেই তো তারা পড়ে, নাকি? জি স্যার। জি স্যার। আল্লাহ, থ্যাংক ইউ। তাহলে বিজ্ঞানের বলছে যে মানুষের জীবনে চাপ থাকবেই, কিন্তু এই চাপ আবার দুই রকম, একটা হচ্ছে ভালো পজিটিভ চাপ, একটা হচ্ছে নেগেটিভ চাপ। এটাকে ওরা বলছে ইউ স্ট্রেস আর ডিস্ট্রেস। ইউ স্ট্রেসটাকে বলছে যে এই সকল চাপ আছে বলেই মানুষ কাজ করে, সংসার করে, অফিসে যায়, ব্যবসা করে, রাইট? যেমন আপনার ব্যায়াম করতেও ইচ্ছা করছে না, কিন্তু আপনি ব্যায়াম করছে, কিন্তু ব্যায়াম করার পর ভালো লাগে। আপনার কিছুতেই যাইতে হতেছে, আত্মীয় বাসায় যাইতে ইচ্ছে করতেছে না, কিন্তু এটা আপনার নৈতিক দায়িত্ব। আত্মীয়তার সম্পর্ক রাখা তো একেবারে বিরাট সওয়াবের কাজ, আল্লাহ খুশি হন, কিন্তু আপনার যাইতে ইচ্ছে করতেছে না, তারপর আপনি যাইতেছেন, কেন? যাওয়া উচিত, রাইট? রাইট স্যার। তাহলে বিজ্ঞানীরা কি বলছে যে চাপ সবার মধ্যে কম বেশি আছেই, রাইট? রাইট। জি স্যার। চাপ ছাড়া কোনো মানুষ নাই, কিন্তু সেই চাপটা ভালো না মন্দ, ইউ স্ট্রেস না ডিস্ট্রেস। ইউ স্ট্রেস মানে যেই চাপের জন্য আমরা আসলে কাজ করি, সংসার করি, কাজ করি, অফিসে যাই, ব্যবসা করি, সব করি, পরীক্ষা দিই, পড়াশোনা করি, তারপরে এই ছোটখাটো চাপ থাকাই উচিত। কিন্তু এই চাপটা যদি এমন পর্যায়ে যায় যে আমি সেটা আর নিতে পারছি না, আমি সহ্য করতে পারছি না,
চাপটা এমন ভাবে নিচ্ছি আমি চিন্তার মাধ্যমে যে আমি অস্থির হয়ে যাচ্ছি, আমার বুক ধরপড় করছে, আমার অস্থির লাগছে, আমার মেজাজ গরম হচ্ছে, আমি রাগারাগি করছি, আমার ঘুম আসছে না, আমার পেটে গন্ডগোল হচ্ছে, তখন বলতে হবে যে দিস ইজ স্ট্রেস। এটাই হচ্ছে আসল চাপ, যেটা বলতে আমরা যে মেন্টাল স্ট্রেস বা ফিজিক্যাল স্ট্রেস বলছি, বুঝা গেল তো? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি এতক্ষণ ধরে যে এই যে আধা ঘন্টা ধরে বকবক করলাম, এই একেবারে দেখেন আমি একেবারে ক খ থেকে শুরু করেছি না, একদম 1 2 3 থেকে যারা মাস বুঝতে পারে, কারেক্ট? কারেক্ট স্যার। তাহলে আমি Correct. এতক্ষণ ধরে যা বললাম, কি বলেছি আসলে স্ট্রেস বলতে কি বোঝায়? ভালো স্ট্রেস, খারাপ স্ট্রেস, মানুষের জীবনে স্ট্রেস থাকবেই। আমি কিভাবে ব্যাপারটাকে দেখছি, পজিটিভলি নেগেটিভলি। তাহলে এটা বোঝা গেল তো? জি স্যার। তাহলে এখন উপায় কি? তাহলে আমরা কি এই সকল মানসিক চাপ তো থাকবেই, কিন্তু এই চাপটা যদি আমি নিতে না পারি, চিন্তার বাইরে চলে যায়, অস্থির মানে আমি কন্ট্রোলের বাইরে চলে যাই, তখন আমার মারাত্মক ঘটনা ঘটে। তখন আমাদের ডাক্তারের কাছে যেতে হয়। আমার ঘুম আসতেছে না, আমি ঘুমাইতে পারতেছি না, লাফ দিয়ে উঠতেছি, আমি আমার বউয়ের সাথে বা আমি লোকের সাথে ঝগড়া করতেছি, খারাপ ব্যবহার করতেছি, অস্থির লাগতেছে, রাইট? জি স্যার। স্টুডেন্টদের ক্ষেত্রে এই চাপগুলো একটু বেশি মানে যে হয়ে থাকে, মাঝে মধ্যে আমরা হাঁপিয়ে যাই একদম। আল্লাহ, ওটা এর থেকে পরিত্রাণের উপায় কি স্যার? এরা মানে মাঝে মধ্যে নিজেকে বোঝাতে পারি না, মানে জানি যে এটা পজিটিভলি নেওয়া উচিত, তারপরেও স্যার অনেক হাঁপে যায়, একদম হাঁপিয়ে যায়। নিশ্চয়ই, এটাই তো আমাদের ছোটবেলায় ঠিক শেখানো উচিত ছিল। আমরা যখন ছোট্ট থাকি, ক্লাস 2 3 4 পড়ি, একদম শিশু, তখনই আমাদেরকে শেখানো উচিত ছিল যে বাবা, স্ট্রেস কাকে বলে, টেনশন কাকে বলে, এংজাইটি কাকে বলে, সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারো কিভাবে, তোমাকে কিভাবে কাজ করতে হবে, কিভাবে পড়তে হবে, কতক্ষণ পড়তে হবে, তারপরে তুমি কতক্ষণ ঘুমাবে, রাইট? এগুলো যদি আমরা ছোটবেলায় বাচ্চাদেরকে শেখাতাম, তাহলে বড় হলেও সে স্ট্রেসে কি হার্ট অ্যাটাক হতো না, স্ট্রোক হতো না, অস্থির জি হতো না, স্যার। মানুষের সাথে খারাপ ব্যবহার করতো না, রাইট? জি স্যার। রাইট স্যার। আমি একটা পড়াশোনার চাপটা দেখতে হবে। আমি একটা এক্সাম্পল বলি, হ্যাঁ, প্রসঙ্গক্রমে এক্সাম্পল বলি। আজকে আমরা বেশিক্ষণ কথা বলতে পারবো না, কারণ আমার আরেকটা লেকচার আছে। যাই হোক, হাতে এখনো সময় আছে। সেটা হচ্ছে যে আমার কথা বলি, আমরা 7 ভাই 2 বোন। আপনার মনোযোগ দিয়ে শুনবেন, ভালো লাগবে। এটা আমি অনেক সাক্ষাৎকারে বলেছি। কিন্তু জি স্যার। আমরা 7 ভাই 2 বোন, এবং আমরা কেউ বিশেষ দিই নাই। আমরা পুরো 7 ভাই 2 বোনের মধ্যে কেউ বিশেষ দেয়নি। কিন্তু আমি ঢাকা ইউনিভার্সিটি পড়েছি, আমার ছোট ভাই, আমার ইমিডিয়েট ছোট বোন সুলেমান রাজা, ও ঢাকা ইউনিভার্সিটি পড়েছে, আমার বড় বোন ঢাকা ইউনিভার্সিটি পড়েছে, আমার ভাই বুয়েটে পড়েছে, আর আমার কোনো ভাই নরওয়ে পড়েছে, ঢাকা কলেজে পড়েছে। তো আমরা সব ভাই তো পড়াশোনা আল্লাহর রহমতে করেছি, কিন্তু কোনো ভাই বিশেষ দিলাম না কেন? অনেকে বলে স্যার আপনি বিশেষ দেননি কেন? তাহলে আমি তো দিই নেই, আমার কোনো ভাই বোনও দেয়নি। বলে কেন? বলে বিশেষ পরীক্ষা যে দিতে হবে এটা মাথায় আসে নাই, এবং বাবা মা বলে নাই, বন্ধুরাও বলে নাই, এই জন্য দিই নাই। কি আপনারা কেউ হাসলেন না কেন আমার কথা শুনে? রাইট? ভাল লাগে নাই? স্যার আসলেই মানে হাসি পাচ্ছে স্যার। আমি দিই নাই, আমার ভাই বোনরা দেয় নাই, বুয়েটে পড়ে আমার ঢাকা ইউনিভার্সিটিতে আমরা 3 জন পড়ছি, আমরা কেউই বিশেষ দিনই কেন জানেন? আমার বাবা মা আমাদেরকে বলে নাই বিশেষ দেওয়া দরকার, এই জন্য আমরা মাথায় আসে নাই, আর নিজে চিন্তা করি নাই, বন্ধুরাও বলে নাই। এখন কেন দিই নাই? কারণ দিতে হবে এটা বুঝেই নাই। অনেক মানুষ বিশেষ না দেওয়ার জন্য পর্যন্ত সুইসাইড করতে চায়, রাইট? সুইসাইড করে। জি স্যার। জি স্যার। স্যার এখন তো প্রায়ই এরকম হচ্ছে, এটার মানে এখন এইসব প্রভাব বেশি পড়তেছে স্যার, বর্তমানে এমন একটা সময় আসছে। আমার কথা শুনলে আপনার মজা পাবেন, টেনশন করবেন না, কারণ আমি বিশেষ দিই নাই, আমার ভাই দেয়, আমার যে ইমিডিয়েট ছোট ভাই ঢাকা ইউনিভার্সিটিতে ভূতত্ত্বতে পড়েছে, ও দেয় নাই, আমার বড় বোন দেয় নাই, আমার যে বুয়েটে পড়ে যে ভাই সেও দেয় নাই। এখন প্রশ্ন যে কেন দেয় নাই? কেন বিশেষ পরীক্ষা দিতে হবে এটা মাথায় আসে নাই, কেউ বলে নাই, দি নাই।
ওকে আমরা নয় দিলাম না, আমাদের সন্তানও তো দিতে পারে। আমার এক ছেলে এক মেয়ে, আমার বড় মেয়েটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ও ঢাকা থাকে, আমি তো এখন নিউ ইয়র্কে আছি, ইনশাল্লাহ ঢাকা যাবো ইনশাল্লাহ। তো আমার মাশাআল্লাহ। ছেলেটা কি করে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো আমার মেয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বিসিএস করে মাস্টার্স করেছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইসে ইলেকট্রিক্যাল, রাইট, আমার মেয়ে সাইমা আলমাস। আর ছেলেটা সফটওয়্যার প্রোগ্রামার। তা আমার ছেলে মেয়ে ওরাও কেউ বিসিএস দেয় নাই। ওদেরকে জিজ্ঞেস করেন কেন দেয় নাই, কেন দেয় নাই জানেন? ওদেরকে আমরা দিতে বলি নাই, ওরাও চিন্তা করে না। কেমন লাগে? কিছু বুঝতেছেন? বুঝতে পারছেন স্যার? একটা গোপন কথা বলি, আমার ছেলের নাম ওসামা। একদিন ওসামার স্ত্রী আমাকে কি বলে জানেন? আমার বৌমা আমাকে বলে কি, বাবা বাবা জানেন ওসামাকে, মানে আমার ছেলেকে, তার শ্বশুর বলে কি, আচ্ছা বাবা তুমি তো খুব ভালো ছাত্র, তোমার তো এখনো বয়স আছে, তুমি বিসিএসটা দিয়ে দাও না কেন? এটা আমার কাউকে বললেন না, কিন্তু বললে মানুষ হাসাহাসি করবে, বিশ্বাস করবে না। তো আমার ছেলে তার শ্বশুরকে কি বলতে জানেন? বাবা বিসিএসটা কি জিনিস? আসলে ঠিক বলছে। আচ্ছা আচ্ছা বলেন, আমি আপনাকে মানা করলাম কেন কাউকে বলতে? কারণ এই কথা বললে কি মানুষ বিশ্বাস করবে? একদমই না। তো এআইবি তে পড়ে ও যদি তার শ্বশুরকে বলে বাবা বিসিএস কি জিনিসটা, তার মানে ওকে তো আমরা বলি নাই, ও চিন্তা করে নাই যে বিসিএস পরীক্ষাটা দিতে হবে। অথচ মানুষ বিসিএস পরীক্ষার জন্য টেনশন করে হার্ট ফেল করে ফেলতেছে নাকি? জি স্যার, একদম। একদম। তাহলে এখন টেনশন হবে না তো? না স্যার। তো বিশেষ পরীক্ষা যারা দিতে চাই দিবে, প্রস্তুতি নেবে, পরীক্ষার সময় পরীক্ষা দেবে, হলে হবে না হলে না হবে, হয়ে গেল শেষ। পরীক্ষা বিশেষ পরীক্ষা পাস না করে জীবন শেষ হয়ে যাবে এরকম তো কোনো কথা না, নাকি? কি মুশকিল? জি স্যার, বিসিএস হয়নি বলে জীবন শেষ এরকমটা আর একদম ভাবা যাবে না। তাইলে পরীক্ষা দিব, যারা বিশেষ পরীক্ষা দিতে চান দেবেন। আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ঢাকা ইউনিভার্সিটিতে, বুঝছেন, ওর নাম সেলিম আফজাল, ও কমিশনার ট্যাক্স ছিল, আমরা একই রুমে থাকতাম। বিশ্বাস করেন আমি হলে ছিলাম 2 বছর, ফজলুল হলে ঢাকা ইউনিভার্সিটি। তো ও বিশেষ পরীক্ষা দিচ্ছে, কিন্তু আমার ঘনিষ্ঠ বন্ধু, অথচ আমি দিই নাই, ও আমাকে বলেও নাই। চিন্তা করেন তো, ও দিছে পাস করছে, কমিশনার হয়েছে। তো কি হয়েছে, তাতে কি হলো? আমি পরীক্ষায় দিলে তাই বলে আমাকে, তাতে কি এমন হইলো? আমার বন্ধু তো আমার খুব বলে, আরে তুই এত পপুলার, তুই এত ভালো কাজ করিস। আমি বাচ্চা চুপ, তুই তো কমিশনার, তুই তো ভালো থাকার কথা। কি আপনার মজা পেয়েছেন? জি স্যার। জি স্যার। টেনশন হবে না তো? নো স্যার, একদম নো। আমরা চেষ্টা করব, উদ্যোগ নেব, পরিশ্রম করব, আল্লাহর কাছে চাবো, এরপরে যদি হয় ভেরি গুড, আর যদি না হয় তাহলে বুঝতে হবে নিশ্চয়ই এর পিছনে কারণ আছে, ধৈর্য ধরি, রাইট? জি স্যার। হ্যাঁ স্যার, পজিটিভ ভাবতে হবে স্যার, স্ট্রেস নেওয়া যাবে না একদম। এই কথাগুলো তো পজিটিভ চিন্তা, যে চিন্তা করলে আমাদের ভালো লাগে, শান্তি লাগে, খুশি লাগে, সাহায্য করতে ইচ্ছা লাগে, কল্যাণ করতে, ওটাই তো পজিটিভ চিন্তা, নাকি? জি স্যার। তাহলে কি হলো, আমরা দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে, চাকরি জীবনে, ব্যবসা জীবনে আমাদেরকে কি করতে হবে? সততার সাথে, আমি কিন্তু বারে বলছি, সততার সাথে লোভে পইরা, 2 নম্বরই কইরা, হ্যাঁ এইসব এই 2 নম্বরের মানে তো নেগেটিভ। আমি যদি শর্টকাট করি, নেগেটিভ শয়তানি করি, মানুষকে ঠকানোর চিন্তা করি, তারপরে 2 নম্বরই কাজ করি, লোভের কাজ করি, তাহলে এই লোভের কাজ মানে নেগেটিভ। টেনশন হবে না তো কি হবে? তখন আর ভালো থাকবো না স্যার, নিজের উপরেই নিজের অনেক স্ট্রেস এসে যাবে, ভালো থাকার কোনো চান্স নাই। আচ্ছা আপনারা যারা আমাকে চেনেন, আপনারা যারা আজকে উপস্থিত আছেন, এর মধ্যে 50% আমাকে চেনেন না? নিশ্চয়ই আমাকে দেখেছেন অন্তত। জি স্যার, চিনি স্যার। জি স্যার, চিনি। আচ্ছা চেনেন। আপনি কি জানেন আমার ঢাকায় কোনো বাড়ি নাই, আমার ঢাকায় কোনো গাড়ি নাই, আমার আমেরিকাতেও নাই, পৃথিবীতে কোথাও আমার বাড়ি নাই, কিন্তু আমি তো হাসতেছি নাকি? শান্তি আমাকে কি অশান্তি বা খুব দুঃখ ভাব মনে হচ্ছে? না স্যার,
একদমই না। আমার যে বাড়ি নাই, গাড়ি নাই, তাতে কি নাকি, তাতে সমস্যাটা কি? আল্লাহ। তাহলে আপনারা যারা আমাকে দেখেছেন, আপনারা দেখেন না আমার একটা হুন্ডা আছে, আমি হুন্ডা চালাই, দেখছেন কিনা? আমি কখনো দেখিনি স্যার। আপনাদের মধ্যে অনেকে দেখেছে, এই যে আমাদের যে আজকে আপনাদের সংস্থার যিনি প্রধান, উনার নাম কি? জাহাঙ্গীর ভাই না? ইয়েস এর প্রধানের নাম কি? জাকারিয়া চৌধুরী। জাকারে ভাই তো আমাকে দেখছে, আমাকে অনেকবার দেখছে, আমার সাথে দেখা হয়েছে, আমার লেকচার শুনছে ঢাকায়, আমাকে দেখছে। আমার মোটরসাইকেল দেখেন নাই? রাইট স্যার, সিম্পল লাইফ। সিম্পল লাইফ। এমনকি আমি যখন আমার কথা, আমার একটা মজার কথা শুনেন। আমি একদিন কিসে ওই যে বিশ্ব সাহিত্য কেন্দ্রে লেকচার দিতে যাচ্ছি, বিদেশিরাও লেকচার দেবে, ইন্ডিয়া থেকে, কলকাতা থেকে আসছে, খুব বড় এই যে প্যারেন্টিং এর উপরে, কি করে বাচ্চাদেরকে মানুষ করতে হয় এর উপরে লেকচার দেবে। আমি বাংলাদেশ থেকে 2 জন লেকচার দেবে, আমি একজন, আরেকজন ব্রিগেডিয়ার বারেক ছিলেন। তো আমি নিচে কিছু ব্যক্তি দাঁড়িয়েছিলেন যারা টিকিট কেটে দাঁড়িয়েছিলেন যে উপরে উঠবেন। তো আমি মোটরসাইকেল করে তাদের সামনে গিয়ে হেলমেট পরে নিচে গায়ে মোটরসাইকেল রাখলাম। ওরা দেখছে কিন্তু চিনতে পারে না, মাথাতে হেলমেট পরা। তো আমি যখন মোটরসাইকেল রেখে উপরে উঠলাম তখন অনেকে চিনতে পারছে, ওখানে 5-6 জন ছিল। তা আমার এই মোটরসাইকেল চালায় আসছি দেখে ওরা অবাক। ওরা কি বলে জানেন? স্যার আপনি হুন্ডা চালান, স্যার আপনি হুন্ডা চালান। মানে ওনারা মনে করছে ডক্টর আব্বাসুর রহমানের লেকচার শুনতে আসছে, উনি হেলিকপ্টারে আসবে নাকি মার্সিডিজ আসবে, এরকম একটা ভাবছে আর কি। তাহলে হুন্ডা চালায় আসাতেও তারা হতাশ হয়ে গেছে, এবং তারা তো মনে করছে যে হুন্ডা চালকের কাছ থেকে আর কি বা শিখবো। তো আমি হুন্ডা চালায় আসছি, বলে স্যার আপনি হুন্ডা চালান। আমি তখন কি বললাম জানেন? আমি তো হুন্ডায় করে আসছি, আমার তো সাইকেলে করে আসার কথা ছিল, আমার না সাইকেলটা চুরি হয়ে গেছে, এই জন্য হুন্ডায় আসছি। কি আপনারা কেউ আসলেন না? আপনাদের হাসির আওয়াজ পাইলাম না। স্যার আপনি আসলে নিঃসন্দেহে আপনি পৃথিবীর সুখী মানুষ। আমি কি বললাম? আমার সাইকেলে আসার কথা ছিল, রাইট? আমার বাসা সিদ্ধেশ্বরী, আর ওটা হচ্ছে বাংলা মোটর, একদম কাছাকাছি। আমি বললাম যে আমার সাইকেলে আসলে আমার সাইকেলে আসার কথা ছিল, কিন্তু সাইকেলটা তার 2-1 মাস আগে চুরি হয়ে গেছে। তো সাইকেল যখন চুরি হয়ে গেছে, এখানে আমি হুন্ডাতে আসছি, আমার হুন্ডাই তো আছে। আচ্ছা আমি একটা কথা বলি, কি বলবো, হ্যাঁ, ইরানের 2বার রাষ্ট্রপতি এবং 2বারের মেয়র, 2বার রাষ্ট্রপতি ছিল, 2বার প্রেসিডেন্ট ছিল, 2বার মেয়র ছিল, আহমেদ নিজাম নাম। উনি 2বার রাষ্ট্রপতি করার পর যে দিলেন, অবসরে গেলেন, উনি ওনার ভ্যাসপাটা নিয়ে ইউনিভার্সিটিতে গেলেন লেকচার দিতে, কারণ সে 2বারের রাষ্ট্রপতির শুধু ভ্যাসপা আছে, আর ওনার কিছু নাই। তা উনি কি ছোট হয়ে গেলেন? না স্যার, একদমই না। এপিজে আব্দুল কালামের নাম শুনেছেন? জি স্যার। উনার তো কোনো গাড়ি নাই, নিজের বাড়ি, ওনার সাথে কি হলো? উনি তো পৃথিবীর সেরা একজন বক্তা ছিলেন, রাইট? জি স্যার। তাহলে আপনারা তো টেনশন করেন কেন? আমার ঢাকায় প্রত্যেক একটা ফ্ল্যাট আছে, আমার বাবার জায়গা আছে, সে 9 নম্বর সিদ্ধেশ্বরীতে, আমরা সব ভাই বোনরা মিলে একটা ছোট ফ্ল্যাট হয়েছে আমাদের। আমার মাথা গোচার একটা ঠাই আছে সিদ্ধেশ্বরীতে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে একটা ফ্ল্যাট আছে। তো সেখানে আমরা খুব শান্তি পাই, যাক একটা ফ্ল্যাট তো আছে। কিন্তু গাড়িটাই নাই, কারণ গাড়িটাই কেনার কথা চিন্তা করি নাই, চিন্তা করলে হয়তো হইতো। তো আমার কথা হচ্ছে, মানুষ যদি চিন্তা করে আমি 1000 কোটি টাকা মালিক হবো, তো হবে, কোনো সন্দেহ নাই। মানুষ যা চাবে তাই পাবে, লাইসালিল ইনসানে ইল্লা মাসা, মানুষ ওইটাই পাবে যেটার জন্য সে পরিশ্রম করবে, রাইট? আপনারা কি বুঝতে পারছেন? আল্লাহ আল্লাহ তুমি আমাকে 100 কোটি টাকার মালিক করে দাও, আল্লাহ করবে, অসুবিধা কি? কিন্তু আপনি যদি চান তাহলে পাবেন, আর যদি না চান তাহলে যেমন আছেন তাতেই খুশি। যেমন আমি ওরকম চাই নাই, আমি আমারটা হয় নাই, আমি মনে হচ্ছে আমি ভালোই তো আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। কি আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? জি স্যার, বুঝতে পারতেছি স্যার।
কি ভালো লাগতেছে কথাগুলো? জি স্যার, আপনি অনেক মানে অনেক মজারক। আপনার কথা শুনলে আসলে শেষ কবে যান। এই শোনেন, আমি গত ফেব্রুয়ারি মার্চে ঢাকা ছিলাম। এই যে গত নিউ ইয়র্কে বাংলাদেশে গেছি, গিয়ে 2 মাস ছিলাম। আমি আল্লাহর কাছে কি বলতে জানেন? হে আল্লাহ, আমি 2 মাস ঢাকায় থাকবো, আমাকে অন্তত 15টা লেকচারের ব্যবস্থা করে দাও আর 1.5 লাখ টাকার ব্যবস্থা করে দাও, যাতে করে আমি ওই ঢাকায় যতদিন থাকবো আত্মীয় স্বজনের বসে টাকা পয়সা মিষ্টি টিষ্টি নিয়ে যাবো, খেলাটা নিয়ে যাবো, ওরা খুব খুশি হবে। কারণ আমি যাওয়ার সময় বেশি টাকা পয়সা কিছু নিয়ে যেতে পারিনি। তো একেবারেই দিতে পারি না, $200 নিচ্ছি, কিন্তু আমি তো 2 মাস থাকবো ঢাকায়, কত খরচ আছে না? তো আমি আল্লাহ কাছে, আল্লাহ তুমি আমাকে 15টা লেকচার দিও আর এই 1.5 লাখ টাকার মতো ব্যবস্থা করে দিও, তাহলেই হবে। এখন কার কাছে চেয়েছি? আল্লাহর কাছে। কিন্তু আল্লাহ আমাকে কি দিয়েছে জানেন? এই যে ফেব্রুয়ারি মার্চে ঢাকা ছিলাম, যে আল্লাহ আমাকে প্রায় 20টার বেশি লেকচার দিছে আর 2 লাখ টাকার বেশি দিছে। কে দিছে? আল্লাহ। আলহামদুলিল্লাহ। 2 মাসে 20টা লেকচার পাইছি, 2 লাখ টাকার বেশি পাইছি। কার কাছে চাইছি? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। তাইলে আপনারা কি আমার কথা ভালো লাগছে না? জি স্যার, ভালো লাগতেছে স্যার। একদম। আপনি যদি বলেন আমি একটা ব্যবসা করবো, আল্লাহ আমি এই ব্যবসাটা করতেছি, তুমি ব্যবসার মধ্যে বরকত দিও, সততা দিও, এই ব্যবসার মধ্যে আমাকে 100 কোটি টাকার মালিক করো, বা 200 কোটি টাকা বা 1000 কোটি টাকা, আপনার চাইতে কোনো সমস্যা আছে? না স্যার। তাহলে সমস্যাটা কি? আল্লাহ তুমি আমাকে সৎ পথে রাখো, সৎ পথে চালায়ও, 2 নম্বরে নিও না, 2 নম্বরে পড়বো না, 2 নম্বরের মধ্যে পড়বো না, আল্লাহ তুমি আমাকে হেফাজত করে, এটা বলতে সমস্যা আছে? না স্যার। না স্যার, নিজের কাজের জায়গায় সবসময় সৎ থাকা লাগবে স্যার। একদম। আমাকে কিন্তু 2 নম্বরেতে নিও না, 2 নম্বরের কাজে নিও না, 2 নম্বরের মধ্যে ফালায়ও না, আল্লাহ তুমি আমাকে লোভী করো না, আমাকে তুমি সৎ পথে রাখো, সৎ পথে বড়লোক করে, বলতে অসুবিধা আছে? কি মুশকিল? না স্যার। তাইলে 2 নম্বর চ্যাপ্টার শেষ, এখন 3 নম্বর চ্যাপ্টারে আসে। আপনি যদি স্ট্রেস মুক্ত থাকতে চান, আপনাকে জীবনযাপন পদ্ধতিটা ভালো করতে হবে। কিরকম? আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে। আপনি যদি শারীরিকভাবে দুর্বল থাকেন, তাহলে নেগেটিভ চিন্তা করলে আরো দ্রুত আপনি অসুস্থ হয়ে যাবেন। এই জন্য আমাদের লাইফ স্টাইল, জীবনযাপন পদ্ধতি ঠিক করতে হবে। দরকার লিখে নেন। নাম্বার 1, আপনাকে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে। দরকার হলে আপনি 2 মাইল 3 মাইল হাঁটবেন। যদি হাঁটতে না পারেন, তাহলে বাসায় বসে যোগ ব্যায়াম করবেন, ছাদে বা ঘরে বাসায় মধ্যে যোগ ব্যায়াম করবেন, বা 2-1 মাইল হাঁটবেন, বা আপনি যোগ ব্যায়াম করবেন, বা এরকম করে ব্যায়াম ট্যাম করবেন। এটা আপনাকে করতেই হবে, ব্যায়াম ছাড়া চলবে না। আপনার গাড়ি সার্ভিসিং করবেন অথচ বডি সার্ভিসিং করবেন, তা তো হবে না। সেকেন্ড হচ্ছে আপনাকে ব্যালেন্স ডায়েট খেতে হবে। মনে রেখে কিন্তু বলছি ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স মানে কি? ভারসাম্যপূর্ণ। শাক সবজি থাকতে হবে, ফল থাকতে হবে, মাছ মাংস থাকতে হবে, ডিম দুধ থাকতে হবে, মানে ব্যালেন্স। মানে একটু সবজি। এখন আপনি ভাত খেতেছেন, কোনো সবজি নাই, কোনো সালাদ নাই, খালি ভাত পোলাও আর খালি মাছ মাংস, আপনি অসুস্থ হয়ে যাবেন তো। কারণ আপনার ভিটামিন মিনারেলস তো শাকসবজি থাকে, যেটা আমাদের শরীরের জন্য একেবারে অত্যাবশ্যক। সবজি সবজি মানে সবজি মানে সবজি মানে পটল, ঢেঁড়স, মূলা, আলু, তারপরে লাউ টাউ, এগুলো যে রান্নাটাকে আমরা সবজি বলি। আর সালাদ কাকে বলি? কাঁচাটা। তাহলে প্রতিদিন কাঁচা সালাদ খাইতে হবে, শাকসবজি খাইতে হবে, ফলমূল খাইতে হবে, আম জাম লিচু কলা কাঁঠাল পেঁপে, যত আমাদের বাংলাদেশে আছে, প্রতিদিন 200 গ্রামের মতো। 200 গ্রাম মনে রাখেন, 200 গ্রাম মানে 1 বাটির মতো খাইতে হবে, বা 1 কাপ খেতে হবে। তারপরে মাছ মাংস খাবেন, ডিম দুধ খাবেন, চাইনিজ খেলে মাঝে মধ্যে চাইনিজ খাবেন, সমস্যার কিছু নাই। হ্যাঁ, কাচ্চি বিরিয়ানি খেতে চান খাবেন, একদিন যদি বিয়েতে যদি কাচ্চি বিরিয়ানি পোলাও খুব খান, পরের দিন বেশি বেশি সবজি খাবেন, তখন আবার কাচ্চি বিরিয়ানি খাবেন না। এই আর কি, এটাকে বলে ব্যালেন্স ডায়েট। আমি কি বুঝাইতে পারছি না পারতেছি না? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি আমরা। থ্যাংক ইউ। তারপরে ঘুমাইতে হবে। একটা হচ্ছে ব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে, ব্যালেন্স ডায়েট খেতে হবে। নাম্বার 3 হচ্ছে ঘুমাইতে হবে 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা, কোনো কোনো বিজ্ঞানী বলে অন্তত 8 ঘন্টা। যত বয়স বাড়বে ঘুম তত কমবে। ধরেন যাদের বয়স 50, 60 বছর, 70 বছর, তারা 4-5 ঘন্টা,
5 ঘন্টা 6 ঘন্টা যদি ডিপ স্লিপ হয়, কিন্তু যাদের বয়স 20 বছর, 22 বছর, 25 বছর, 30 বছর, তাদেরকে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। আর বাচ্চাদের আরো বেশি, 9 ঘন্টা 10 ঘন্টা হতে পারে। তাহলে আমাদের ঘুমাইতে হবে, না ঘুমাইলে ব্রেন কাজ করবে না, শরীর দুর্বল হয়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, একটার পর একটা রোগ হবে। তাহলে এই 3টা কাজ যদি আমরা করি, এক্সারসাইজ, ব্যালেন্স ডায়েট, ঘুম, তাহলে আমাদের বডি স্ট্রং থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে, সহজে আমরা ভেঙে পড়বো না। রাইট? ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, এটা তো শরীরের কথা বললাম। মনের কথা, মন ভালো রাখতে গেলে কি করতে হবে? মন ভালো রাখতে গেলে শুনবেন, মন ভালো রাখতে গেলে প্রথম কাজ হচ্ছে সবকিছুকে সহজভাবে দেখতে হবে, সহজভাবে নিতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, মানুষের প্রশংসা করতে হবে। আমি কিন্তু অনেকগুলো বক্তব্য বলে যাচ্ছি। আমি কিভাবে লিখবেন যে মানুষ যত বেশি মানুষের প্রশংসা করে, মানুষকে অ্যাপ্রিসিয়েট করে, মন তত ভালো থাকে। নাম্বার 1 লিখে রাখেন। 1 নম্বর হচ্ছে মানুষকে অ্যাপ্রিসিয়েট করা, প্রশংসা করা। দেখবেন অনেক মানুষ সারাদিনে কারো প্রশংসা করে না, খালি বদনাম করে, খালি সমালোচনা করে। দোকানে গেলে ভাই দোকানটা ফালতু, দেরি করে দেয়, আমার কথা শুনে না। তারপর রিক্সা নিতে চলে নেয়, এটা কিন্তু রিক্সা হইলো নাকি? তারপর বাসার মধ্যে এটা করে রান্না হইলো নাকি? আয় দুই এলো এগুলো কথা বলতে পারে নাকি? খালি খালি কমপ্লেন। কি এদের সঙ্গে বেশি নাকি? কোনো কিছু ভালো লাগে না। জি স্যার, আমরা নিজেরাও তো অনেক কমপ্লেন করি, আশেপাশে যাদের সাথে চলাফেরা করি তাদের প্রশংসা করতেই ভুলে আবহাওয়াটা ঠিক নাই, রিক্সাটা ঠিক নাই, রাস্তা ঠিক নাই, জ্যাম কেন, ওই লোকটা এভাবে কথা বলে কেন, বাজারে ভিড় কেন, আমারটা দেরিতে দিচ্ছে কেন, কেন, ওরা কেন, আ উ ই, লাইফ শেষ। জি স্যার। আচ্ছা, আমি একটু বেশি ঢং করি নাকি? না স্যার, একদম না। কি সুন্দর করে বললো, একদম না। আচ্ছা, কিন্তু আমরা এই সকল কমপ্লেন না করে আজকে থেকে প্রশংসা করব। আমার বাসার কাজের আমাদেরকে খেতে দিবে বা কিছু একটা করবে, ভাই খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। আমাদের সিকিউরিটি গার্ডদের দরজা খুলে দেবে, ভাই থ্যাংক ইউ। লিফটম্যানকে বলবো অনেক ধন্যবাদ। দোকানে যখন কোনো কিছু কিনতে যাবো, কোনো কিছু আমাকে দিল, ভাই অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন। রিক্সাওয়ালাকে রিক্সা থেকে নেমে, ভাই থ্যাংক ইউ। সিএনজি ওয়ালাকে ধন্যবাদ। কি যে শান্তি লাগবে, খুশি লাগবে। স্যার আমরা এখন প্রশংসা করতেই ভুলে গেছি। হ্যাঁ, আমরা অন্যদের প্রশংসা করতেই ভুলে গেছি, সবসময় রোবটের মতো চলাফেরা করি স্যার, জীবনটাই কেমন যেন রোবটের মতো হয়ে গেছে। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা যত বেশি মানুষকে অ্যাপ্রিসিয়েট করব, প্রশংসা করব, স্বীকৃতি দেব, তত মনের মধ্যে খুশি, শান্তি তৈরি হবে। মনে রাখতে হবে, পজিটিভ ফিলিং, পজিটিভ থিঙ্কিং এ পজিটিভ ফিলিংস হয়, পজিটিভ ফিলিংস এ নেগেটিভ অ্যাকশন হয় না। আমরা যদি হাসি মুখে থাকি তাহলে পজিটিভ ফিলিংস হয়, হাসি মুখে থাকলে গালি দেওয়া যায় না, বকা দেওয়া যায় না, বিপদ করা যায় না, মানুষকে ঘুষি মারা যায় না। এই জন্য আমি বলি সবসময় হাসি মুখে থাকবেন, টেনশন তো হবেই না। কি প্রথম পয়েন্ট কি? মানুষকে অ্যাপ্রিসিয়েট করা। সেকেন্ড পয়েন্ট কি? হাসি মুখে থাকা। 3 হচ্ছে মানুষের সাহায্য, সহযোগিতা, কাইন্ডনেস, সহমর্মিতা, সহযোগিতা করা। তাহলে 1 নম্বর হচ্ছে অ্যাপ্রিসিয়েট করা, এটা মুখে, অ্যাপ্রিসিয়েট আমরা মুখে করি, আর হাসি মুখে তো থাকি, হাসি মুখে থাকার চেষ্টা করতে হবে। 3 হচ্ছে মানুষকে মায়া, মমতা, দয়া, সহযোগিতা করা। একটা মানুষ রাস্তা পেরোচ্ছে না, রাস্তা পেরোতে দেওয়া। আমি লিফটে দাঁড়িয়ে আছি, আমার পিছনে একটা বয়স্ক লোক দাঁড়িয়েছে, নিজে না কি বলবে, ভাই আপনি যান, কি যে শান্তি লাগবে। তাই একটা লোক একটা জিনিস উঠাতে পারছে না, ভাই আমি কি আপনাকে উঠা দিতে পারি? রাইট? একটা পাশের একটা প্রতিবেশী অসুস্থ, তাকে দেখতে গেলাম, বাসায় অনেক সুন্দর রান্না বান্না হয়েছে, প্রতিবেশীকে দিতে গেলাম। কারোর সাথে কেউ, আমি শুনলাম যে ওই লোকটার মন খারাপ, আমার কোনো কলিগের, কোনো বন্ধুর বা কোনো আত্মীয়, আমি শুনেছি তার কোনো মন খারাপ কোনো একটা ঘটনায়, যাই ওর সাথে একটু কথা বলে ওর মনটা ভালো করে দিই। ওরে বাপরে বাপ, কত বড় কাজ! একবার হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে ফিরলেন, তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, তুমি আমার কাছে কি চাও, কি চাও আমার কাছে? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমি, তুমি যা চাবা আমি তাই দেবো। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা
তাআলা রাসূল বললেন আমাকে ওই কথাটা বলেন যে কথাটা আপনি এখনো কাউকে বলেননি। মানে আপনি কি মেরাজে গিয়েছিলেন, আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, তো আল্লাহর সাথে অনেক কথা হয়েছে, আজকে আমাকে ওই কথাটা বলেন যে কথাটা আপনি এখন পর্যন্ত কাউকে বলেন নাই। রাসূল খুব অবাক হলেন যে আমি আয়েশাকে বললাম তুমি কি চাও, তো সে কি চাইলো, আমার কাছে চাইলো ওই কথাটা বলেন আমাকে, যে কথাটা আপনি এখন পর্যন্ত কাউকে বলেননি, যেটা আপনার সাথে আল্লাহর কথা হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা তুমি জানো আল্লাহ তাআলা আমার সাথে কথা প্রসঙ্গে বললেন আমার কোনো বান্দা যদি মন খারাপ অবস্থায় থাকে, কেউ যদি তার মনটাকে ভালো করে দেয়, আমি তাকে ধরে বেহেশতে পাঠিয়ে দেব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে মানুষের মন ভালো করে দিলে আল্লাহ কত খুশি হয়, যে আমি আল্লাহ বলছেন আমি তাকে বেহেশতে পাঠিয়ে দেবো, কারণ আমার বান্দার মন ভালো করে দিছে। অথচ দেখেন আমরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কত জনের মন খারাপ থাকে, তার মনটা ভালো করে দেওয়ার জন্য তার সাথে কথা বলি না, তার পাশে বসি না, তার কথা জিজ্ঞেস করি না। আশ্চর্য ব্যাপার, আমরা কি পাগল হয়ে গেলাম? বরং কার মন খারাপ করে দিয়ে দেওয়া যায় সেই কাজেই তাকে ব্যস্ত। মানে আমাদের তো দোজক, আমরা কি ইচ্ছা করে যেন দোজকটা চাইতেছি। আশ্চর্য ব্যাপার। আল্লাহ বলছেন কারো মন ভালো করে দিলে আমি তাকে বেহেশতে পাঠিয়ে দেব, আর সেখানে আমরা কারো মন তো ভালো করছিই না, উল্টো কারো মন খারাপ করে দেওয়া যায় কিনা ওই তালে ব্যস্ত আছি। শয়তান যে আমাদের মধ্যে এমন ভাবে বাসা বেঁধেছে। কি নীলা, সালমা? জি স্যার। মনে থাকবে কি বললাম? আজকে থেকে আমরা মানুষের মন ভালো করব, রাইট? আমি অনেক আলোচনায় বলেছি না, আমার অনেক লেখা থাকছে না, যে 50% মানুষের আত্মহত্যা ঠেকানো যায় যদি মানুষ অন্য মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতো, তার দুঃখের কথাটা শুনতো, তাহলে তার আত্মহত্যাটা 50% কমে যেত। জি স্যার। আমরা মানুষের মনের কথা দুঃখের কথা শুনতেই চাই না, কারোর সাথে কথা শুনতেই চায় না, আমাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করতেই যায় না। আমরা মনে করি আত্মীয় স্বজনের বাসায় যাওয়া মানে সময় নষ্ট করা। কি দরকার আছে রে ভাই, নিজের কাজ করে শেষ করতে পারে না, আত্মীয় স্বজনে যাবো কি? এটা বলি কিনা? জি স্যার, আন্তরিকতা নেই আমাদের ভেতরে। তাহলে আত্মীয় স্বজনের বাসা মানে সময় নষ্ট করা না, আত্মীয় স্বজনের যাওয়া মানে সময় ইনভেস্ট করা, রাইট? আজকে থেকে মনে থাকে যেন। জি স্যার। আমাদের নবী কি বলে, তুমি যদি তোমার আয়ু বাড়াইতে চাও, রিজিক বাড়াইতে চাও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, রাইট? মনে আছে না মনে নাই? জি স্যার, ইসলাম শিক্ষা বইয়ে পড়ছিলাম স্যার। শিক্ষা বই, আল্লাহ রে। তাহলে আমরা আমাদের আয়ু বাড়াইতে চাইতেছি, রিজিক বাড়াইতে চাইতেছি, অথচ আত্মীয়তার সম্পর্ক রাখতেছি না। তো আমরা কি মাথায় আমাদের সমস্যা আছে? টেনশন তো হবেই। জি স্যার, মাইন্ড ফ্রেশ করতে হবে স্যার। হ্যাঁ, সবার কল্যাণ কামনা করতে হবে, সবার সাথে উত্তম ব্যবহার করতে হবে, তাহলে আমাদের মধ্যে এই প্রেশার কমে যাবে, আমাদের মন ভালো থাকবে। মন ভালো রাখার জন্য আমি কয়েকটা পয়েন্ট বললাম। 1, মানুষকে অ্যাপ্রিসিয়েট করা মুখ দিয়ে। 2, হাসি খুশি থাকা। 3, মানুষের সাহায্য সহযোগিতা করা, হেল্প করা, সাহায্য করা। মানুষের সাহায্য করা মানে কি? আমি মানুষকে সবসময় টাকা দিয়ে সাহায্য হয় না, রাস্তাটা পার করে দিলাম, সাহায্য করা হলো না? জি স্যার। একজন, আমি যদি আগে যাই আর একটা লোক আগে যেতে পারছে না লিফটে, আমি তাকে বললাম আপনি যান, আমি কি মানুষকে সাহায্য করলাম না? অবশ্যই স্যার। অবশ্যই স্যার। একটা মানুষের মন খারাপ, তার মনটা ভালো করে দিলাম, তাকে আমি সাহায্য করলাম না? জি স্যার। তাহলে আমরা এটা বুঝি না কেন? উল্টা কাকে অপমান করা যায়, কাকে বদনাম করা যায়, কাকে ঠকানো যায়, দেখছেন? আমরা স্ট্রেস হয় মানে কি, ও তো মারা যাবে। কেউ কথা বলে কি? ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। রুল আমিন স্যার, ওই কে যেন নয়েজ করছিল, তাই বলছিলাম যে ডিস্টার্ব না করার জন্য, আপনার সমস্যা হচ্ছে স্যার।
ওকে, তাহলে আমাদের কাছে পরিষ্কার, মোটামুটি পরিষ্কার হয়েছে তো সবকিছু ইনশাল্লাহ? জি স্যার। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে টাইম মোতাবেক কাজ করা, স্ট্রেস টেনশন হবে না, এংজাইটি হবে না, প্রেশার হবে না, আমি যদি সময়ের কাজ সময় মতো করি, টাইম ম্যানেজমেন্ট। আচ্ছা, আমাদের আজকের কাজগুলো যদি আমি আজকে না করে ভাবি কালকে করবো, তার কাজটা চাপা পড়ে মানে ভার হয়ে গেল না? এখন প্রতিদিন যদি আমি কাজটা চাপ না করি, অল্প অল্প করে আটকায় রাখি, তাহলে আমার উপর তো একদিন পাগল হয়ে যাবে, তো এত কাজ কিভাবে করবো? এই জন্য বিজ্ঞানে বলে টাইম ম্যানেজমেন্ট করা উচিত, মানে আমার যখনকার কাজ তখন করা, রাইট? ক্লিয়ার? জি স্যার। সময়ানুবর্তিতা নাই আমাদের ভিতরে স্যার, আমরা খুবই অলস, সব কাজ ফেলে রাখি। আমরা যদি টেনশন মুক্ত বা প্রেশার থেকে বাঁচতে চাই, তাহলে আমার কাজটাকে পরিকল্পনা আমাদের করা উচিত, মানে যখনকার কাজ তখন করা। আজকে আমার দুটো মিটিং আছে, ধরেন একটা মিটিং আছে, আমার অফিসের কাজ আছে, তারপর আমার আত্মীয় বাসায় যাওয়ার ব্যাপার আছে, আমার একটা বিয়ের দাওয়াত আছে, তারপর অফিসে আমাকে 8 ঘন্টা কাজ করতে হবে, একটা মিটিং আছে, একজনের কাছে যেতে হবে, একটাকে রিপোর্ট লিখতে হবে। এই যে এতগুলো কাজ আমাকে তখন শিডিউল করতে হবে, যে এই কাজটা এখন করব, এই কাজটা 1 ঘন্টা পরে করব, ওটা 2 ঘন্টা পরে করব, ওটা 4 ঘন্টা পরে করব, সন্ধ্যার সময় ওখানে যাব। এই পরিকল্পনা করে আমাকে প্রতিটি কাজ করার চেষ্টা করতে হবে, রাইট? রাইট স্যার। এই এটা মনে রাখতে হবে যে আমি যদি পরিকল্পনা মতো কাজ না করি, তাহলে আমার কিন্তু মানসিক চাপ বাড়বে। একসময় দেখা যাবে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, তখন পাগলামি হবে। 4, না বলতে শিখতে হবে। আমরা বলি না যে আমাদের পজিটিভ হইতে হবে, পারবো, হবে, ইনশাল্লাহ, আমি করবো, ঠিক আছে, পজিটিভ থিঙ্কিং। কিন্তু না বলাটা কিন্তু নেগেটিভ না, ইট ইজ অলসো দ্য পজিটিভ অ্যাকশন। কিরকম? ধরেন আপনি সংসারে কাজ করছেন, বাজার করছেন, সংসারে দেখাশোনা করছেন, অফিসের কাজ করছেন, ব্যবসার কাজ করছেন, বন্ধুর বাসায় যাচ্ছেন, আত্মীয় বাসায় যাচ্ছেন, সবকিছু করছেন, বা আপনি যে কাজগুলো করছেন, এখন আপনাকে আপনার আত্মীয় বলে আমার বাবা এই কাজটাও করে দিল, আর একজন বললো তুমি তো ওদিকে যাচ্ছ, ওই কাজটাও করে দিও, আচ্ছা তুমি তো এই কাজটা ভালো পারো, এই কাজটাও করে দিও। আপনি যদি সবগুলো বলে আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু দেখা গেল যে আপনি একটাও পারতেছেন না, টেনশন হবে কিনা বলেন? অবশ্যই স্যার। বলেন তো, তাকে কি করতে হবে? তখন আপনাকে না বলতে শিখতে হবে। প্রচুর মানুষ আছে না বলতে পারে না, আমিও ওরকম, আমি না বলতে পারি না, সব কাজ নিতে চাই, পরে বিপদ হয়। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে খুব সুন্দর করে বলতে হবে, ভাই রে আমি পারবো না, আমি এত কাজ, এটা করলে তো আমি একটাও পারবো না, কিছু মনে করেন না, এটা পরে করি, আর একদিন করি, রাগ করলেন না তো? কি আমরা এইভাবে কি না বলতে পারবো, শিখতে পারবো, বলতে পারবো? জি স্যার, পারবো। যদি বলতে না পারেন, তাহলে দেখবেন আপনার কোনো কাজই হচ্ছে না, টেনশন বেড়ে যাবে, তাই না? ও রাগ করবে যে আপনি কাজটা নিলেন, করলেন না কেন, রাইট? তাহলে আমাদেরকে এইসব ক্ষেত্রে যখন দেখি যে কাজের চাপটা বেড়ে যাবে, পারবো না, তখন আমাদেরকে কি করতে হবে? না বলতে শিখতে হবে। এবং না বলাটাও একটা পজিটিভ, কারণ আপনি হ্যাঁ বললেন কিন্তু কাজটা করতে পারলেন না, নিজেরও ক্ষতি, ওর ক্ষতি, সবার ক্ষতি, রাইট? ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। জি স্যার। তাহলে আমাদেরকে বিনয়ের সাথে বলতে হবে, কিছু মনে করবেন না প্লিজ, দয়া করে কিছু মনে করবেন না, এই কাজটা আমি আজকে পারবো না, করলে অন্য কাজগুলো হবে না, কিছু মনে করলেন না তো? এভাবে বলতে পারবো না? জি স্যার। পারবো স্যার। রাইট, মানে মুখের মধ্যে না, না আমি পারবো না, দূর, এত কথা বলেন কেন, এত এত কাজ দেন কেন আমাকে, আপনি কি সবসময় আমারই কাজ দেবেন কেন, এরকম বলবেন? না স্যার, বিনয়ের সাথে বলবো, বুঝিয়ে বলবো। রাইট। তাহলে দেখেন আমরা আজকে অনেক কিছু শিখলাম, রাইট? আজকে শিখলাম কি, যে পজিটিভ থিঙ্কিং কাকে বলে, নেগেটিভ থিঙ্কিং কাকে বলে। নেগেটিভ থিঙ্কিং আমার ব্রেনের উপর চাপ সৃষ্টি করবে, আমার মন খারাপ করে দেবে, আমার শরীর খারাপ করে দেবে, সর্বনাশ করবে। তাহলে আমরা সবকিছুকে সহজভাবে দেখবো, সহজভাবে নেব, সহজভাবে করব। তারপরে আমরা পরিকল্পনা মতো কাজ করব, না বলতে শিখবো, ঠিক মতো সময়ের কাজ করব, সৎ পথে থাকবো। একটা কথা মনে রাখবেন, মানুষ যদি অসৎ পথে থাকে, দুর্নীতি করে, মানুষের ক্ষতি করে, কারো চরিত্র নষ্ট করে বা বদনাম করে, ও কিন্তু স্ট্রেসে থাকবে, টেনশনে থাকবে, অসুস্থ হবে, তার ইহকাল পরকাল সব কাল যাবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। আচ্ছা, কেউ দুর্নীতি করে পৃথিবীতে ভালো আছে? প্রশ্নই আসে না। আমাকে অনেকে বলে, স্যার উনি দুর্নীতি করে তো ঢাকায় 2টা বাড়ি করছে, বিদেশে 3টা বাড়ি করছে, ওনার তো ব্যাংক ব্যালেন্স এত আছে। আমি বললাম, ও ও জানে ও একটা দুর্নীতিবাজ, ও জানে ও একটা বদমাইশ, ও জানে ও একটা খারাপ,
ওর মেন্টালি সে খুবই অসুস্থ অবস্থায় আছে, তাকে চেহারা দেখে মনে হচ্ছে যে সে খুব খুশি আছে, ওর মতো দুঃখী কেউ নাই, এবং তার ইহকালও যাবে, পরকাল যাবে, মৃত্যুর সময় তার অবস্থা খারাপ হবে, রাইট? জি স্যার, সে তার নিজের কাছে Right, কখনো sir. সৎ থাকতে পারে না। আমার প্রশ্ন অবশ্যই, স্যার। হচ্ছে আমাদের আমাদের আমার আমাদের দাদা মারা গেছে, আপনাদের উপরে আমার দাদা মারা গেছে, আমার বাবার দাদা মারা গেছে, আমার দাদা মারা গেছে, আমার বাবা মারা গেছে, সবাই মরে যাবে। আমরা যারা এখানে আজকে উপস্থিত আছি, আমরা কি কেউ 100 বছর পর থাকবো এখানে? যে আমরা যারা উপস্থিত আছি, আমরা কি 100 বছর থাকবো? আমরা এখানে একজনও থাকবো না। তাহলে আমরা দুর্নীতি করে মানুষকে ঠগায়া আমাদের বাড়ি গাড়ি করবো, আমি কি পাগল নাকি, উন্মাদ? মানুষকে জোর করে দুর্নীতির টাকা দিলেও তো মানুষের নেওয়া উচিত না, পাগল নাকি? আমি যে বড় বড় কোম্পানির চাকরি করছি, আমার কাছে কত আমি কত ভাবে এদিক ওদিক করতে পারতাম, মানুষ অফারও করেছে, আমি যে পাগল নাকি? প্রশ্নই আসে না, উন্মাদ নাকি? আমি কি পাগল যে আমি নিব? লোভ আমাদের পাগল করে দিছে। হ্যাঁ? কি রুল ভাই? স্যার লোভ আমাদের পাগল বানায় দিছে স্যার। একদম, খুব সুন্দর বলেছেন, অসাধারণ বলেছেন। আপনি এই কথাটা বড় করে আজকে ফেসবুকে দিবেন যে লোভ আমাদেরকে পাগল করে দিচ্ছে। একদম অসাধারণ বলেছেন। এই কথাটা আমি এত সুন্দর করে বলেও তো না, আপনি বলছেন আমাকে, ধন্যবাদ, আপনার কাছে শিখলাম। অনেক সুন্দর বলছেন, সত্যি বিউটিফুল। তাহলে আমরা টেনশন মুক্ত থাকার পথকে খুঁজে পেলাম। জি স্যার। জি স্যার, অবশ্যই স্যার। এবং এইসব জিনিস নিয়ে আমরা ভাববো। ওই যে আল্লাহ বলেন না, ওরা ভাবে না কেন, চিন্তা করে না কেন, ওদেরকে চিন্তা করতে বলুন, রাইট? আল্লাহ কত সুন্দর করে বলে, ওরা চিন্তা করে না কেন, এরপরে কি ওরা ভাববে না, এরপরে কি তারা চিন্তা করবে না? আমরা মানুষ, সৃষ্টির সেরা, আল্লাহ আমাদেরকে বুদ্ধিমান প্রাণী করেছেন। বুদ্ধিমান মানে কি? যে ভালো এবং মন্দটা বোঝে, ভালোটা গ্রহণ করে, ওরা হচ্ছে বুদ্ধিমান। ইন্টেলিজেন্স, জ্ঞান মানে হচ্ছে ইনফরমেশন, আমরা পড়ে দেখে শুনে আমরা জ্ঞান অর্জন করি। ইটস এ ইনফরমেশন, ডাটা। যে যত জানে সে তত জ্ঞানী। কিন্তু বুদ্ধিমান কে? বুদ্ধিমান হলো সে যে ভালোটা এবং মন্দটা বোঝে এবং ভালোটাকে গ্রহণ করে, সে হচ্ছে বুদ্ধিমান। তাহলে আমরা খারাপটাকে গ্রহণ যদি করি, তাহলে আমরা বুদ্ধিমান না, আমরা বোকা। একজন মানুষ ডক্টর ডিগ্রি হইতে পারে, একজন মানুষ সচিব হইতে পারে, একজন মানুষ ডাইরেক্টর হইতে পারে, একজন মানুষ উচ্চশিক্ষিত হতে পারে, কিন্তু সে যদি দুর্নীতি করে, তাহলে তার মতন বোকা কেউ নাই, ওর লাইফ শেষ। কি রুল ভাই? জি স্যার, অবশ্যই স্যার। ওর ইহকালও শেষ, পরকালও শেষ স্যার। এবং তার মধ্যে বোকাও কেউ নাই, রাইট? সে দুর্নীতি করছে, তার মধ্যে বোকা কেউ হইতে পারে। একদম আল্লাহ বলেছেন স্যার। একদম। তাহলে আজকে আমরা যারা উপস্থিত আছি, আমাদের কাছে পরিষ্কার টেনশন মুক্ত থাকার উপায়। টেনশন মুক্ত তো থাকা যাবে না, প্রেশার মুক্ত থাকা যাবে না, কিন্তু এই প্রেশারটা পজিটিভলি হবে, নেগেটিভলি হবে না, রাইট? জি স্যার। এই তো আজকে এই পর্যন্ত থাক, আবার কথা হবে। জাকির ভাইকে বলবো আবার 15 দিন পর আর একটা সাবজেক্ট নিয়ে আমরা কথা বলবো, ইনশাআল্লাহ স্যার, অথবা পজিটিভ পার্সোনালিটি কাকে বলে, রাইট? সিক্রেট অফ হ্যাপিনেস, সুখী হওয়ার উপায় কি, দাম্পত্য জীবনে কি করে হ্যাপি হওয়া যায়, কি করে ডিভোর্স ঠেকানো যায়, দাম্পত্য জীবনে যেরকম ডিভোর্স হচ্ছে, এই ডিভোর্স গুলো কেন হচ্ছে, কিভাবে আমরা দাম্পত্য জীবনে পরস্পরের সম্পর্ক সুন্দর রাখতে পারি, এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, রাইট? এটা আমার জনপ্রিয় একটা আলোচনা। রাইট স্যার। ঠিক আছে স্যার, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে একটা আলোচনা করলে ভালো হইতো। হ্যাঁ, এটা হ্যাঁ নিশ্চয়ই, আমরা অনেক আলোচনার মধ্যে এটাও করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। কেউ কি প্রশ্ন করবেন? একটা প্রশ্ন করতে পারেন, কেউ একটা বা দুটো, বেশি না। স্যার আমার মনে হয় আমরা যদি আলোচনা বুঝে থাকি, তাহলে কোনো প্রশ্ন থাকার কথা না, কারণ এটা আমরা এই আলোচনা চিন্তা করলে সব উত্তর পেয়ে যাবো। তারপরেও একটা প্রশ্ন বলতে পারেন। হ্যালো স্যার, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম আপনাকে। জি জি প্লিজ। স্যার, জীবনের মানে কি?
প্রশ্নটা হচ্ছে জীবনের মানে কি? জীবনের মানে কি, এটা তো খুব বিরাট প্রশ্ন, আমার খুব শখের। জীবন মানে হচ্ছে জীবনের পারপাস অফ লাইফ, জীবনের মানে হচ্ছে পারপাস অফ লাইফ। যদি এইভাবে বলি তাহলে আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে যে আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা ব্যবসা করব, বাণিজ্য করব, সবকিছু করব, কিন্তু সততার মাধ্যমে করব। অর্থাৎ আমরা যা কিছু করব আমরা জীবন যাপনের জন্য করব, কিন্তু ওই জীবন যাপনটা হবে পজিটিভ, মানে আমি সৎ পথে, আদর্শের পথে, মানুষের কল্যাণের মাধ্যমে আমি যা কিছু করব ওটা আমার ইহকালের জন্য হবে, পরকালের জন্য হবে। ওই যে আমরা বলি না, রব্বানা আতেনা ফি দুনিয়া হাসানা, রাইট? হে আল্লাহ, তুমি আমাকে পৃথিবীতেও কল্যাণ দাও, পরকালের কল্যাণ দাও। তার মানে যে ব্যক্তিটি পৃথিবীর কল্যাণ, পরকালের কল্যাণটা অর্জন করতে পেরেছে, তার জীবন সার্থক হয়েছে। এটাই হলো জীবনের মূল কথা। আমি কি বুঝাতে পারছি? বুঝা গেল? জি স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। তো আমি জীবনের মানে একটা দুইটা ছন্দ দিয়ে বলতে চাই। জীবনের মানে হচ্ছে জীবনকে, আমি জীবনের মানেটা যেভাবে বলছি, জীবন মানে ভুলকে এড়িয়ে চলার কঠোর সাধনা, জীবন মানে দুঃখ পেলে খুঁজে নিতে হয় সান্ত্বনা। এটা হচ্ছে আমার একটা, আমি একটু সংজ্ঞায়িত করেছি আর কি। অনেক ধন্যবাদ। তো সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার ফার্স্ট ক্লাস আজকে শুনলাম, অনেক ভালো লাগলো। আনন্দের মাঝে আপনি অনেক সুন্দর করে শিখাইতে পেরেছেন। বিশেষ করে যারা আপুরা ছিল তারা তো অনেক বেশি খুশি মনে হলো আর কি। হ্যাঁ, আমি তো বাংলাদেশের বাইরে শুধু রাগ নিয়ন্ত্রণের উপরে প্রায় 5 লক্ষ মানুষকে ট্রেনিং করিয়েছি। আল্লাহর কাছে হাজার কৃতজ্ঞ। এমনকি সিএমএইচ এ ব্রিগেডিয়ার জেনারেল তৌফিক সাহেব, সিএমএইচ এ সমস্ত যে ডাক্তার ছিলেন তাদের ওখানেও ট্রেনিং করিয়েছি কি করে মেজাজ ঠিক রাখতে হয়। আমি প্রায় 5 লক্ষ মানুষকে শুধু এই একটা ট্রেনিংই করিয়েছি গত 20 বছরে। এটা আল্লাহর কাছে শুকরিয়া, এই সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছেন। তো আপনাদের সাথে আজকে কথা বললাম, এটার জন্য এটাও আল্লাহর ইচ্ছা, সৌভাগ্য। আপনার সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম স্যার, আপনিও ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সম্মানিত সকল পার্টিসিপেন্ট যারা আজকে সেশনে অংশগ্রহণ করেছেন। ইএসবিডি পরিবারের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। ধারাবাহিক অনলাইন সেশনগুলো প্রতি সপ্তাহে রবিবার এবং মঙ্গলবার, আপনারা যে লিংক দিয়ে আজকে সেশনে প্রবেশ করেছেন, চাইলে প্রতি সপ্তাহে রবিবার এবং মঙ্গলবার আপনি আপনার সেলফ স্কিল ডেভেলপমেন্টের জন্য বা আপনি আপনার সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাদের এই লিংকে সেশনে অংশগ্রহণ করতে পারেন। এবং আমাদের সম্পর্কে আপডেট নেওয়ার জন্য আমাদের পেজ @esbd.pro লিখে সার্চ দিলে ফেসবুকে আমাদের পেজে আপনি সকল তথ্য জানতে পারবেন। অল্প সময়ের মধ্যে আপনি আমাদের ওয়েবসাইটেও আমাদের সকল তথ্য নিতে পারবেন। দেশ বরেণ্য মেন্টররা আমাদেরকে স্কিল আপ করার জন্য আমাদের সাথে আছেন। প্রশিক্ষণের মাধ্যমে পরিবর্তন করার প্রত্যয় নিয়ে ইএসবিডি পরিবার সারা বাংলাদেশে লার্নিং ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছে এবং আমরা সবাই লার্নিং এর মাধ্যমে একটা রেভলিউশন তৈরি করতে চাই, কারণ আমরা বিশ্বাস করি প্রশিক্ষণের মাধ্যমে পরিবর্তন। আসলেই তাই, যখন পৃথিবী অন্ধকারাচ্ছন্ন ছিল, আয়ামে জাহেলিয়াত চলছিল, তখন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কাছে জ্ঞানের এক বাণী পাঠিয়েছিলেন, যেটি আল কোরআন, রাইট? সো এরকম আমরা যখন অনেক বেশি ক্লান্ত থাকি, আমরা যখন কাজ করতে করতে হাঁপিয়ে উঠি, কোনো দিক নির্দেশনা পাই না, তখন হয়তো এরকম চমৎকার কিছু সেশন আমাদেরকে চমৎকারভাবে ক্লান্তি দূর করে এবং নতুনভাবে এগিয়ে চলার অনুপ্রেরণা জগায়। তাই সকলকে বলবো, আসেন ধারাবাহিক প্রশিক্ষণের মধ্য দিয়ে নিজেদের লার্নিং হ্যাবিট তৈরি করি। প্রতি সপ্তাহে রবিবার এবং মঙ্গলবার আমাদের দেশ বরেণ্য মেন্টররা আমাদের সাথে সেশন পরিচালনা করছেন। আমরা প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে পরিবর্তন করি, আমাদের ব্যক্তিগত কর্মজীবনে আমাদের কর্মময় করে তুলি এবং আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের একটা চমৎকার রাস্তা খুঁজে বের করি। সবসময় ইএসবিডি পরিবারের সাথে থাকবেন, সবসময় লার্নিং এর সাথে থাকবেন। মনে রাখবেন, আওয়ার লার্নিং অ্যাবিলিটি ডিসাইডস আওয়ার আর্নিং ক্যাপাসিটি। দ্যাটস ওয়াই লার্নিং হ্যাবিট তৈরি করা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। ইএসবিডির এই প্রয়াসটা মূলত আমাদের প্রত্যেকটা মানুষের লার্নিং হ্যাবিট তৈরি করার জন্য। থ্যাংক ইউ সবাইকে আজকের সেশনে অংশগ্রহণ করার জন্য। আগামী মঙ্গলবার সেম লিংকে রাত 9টা থেকে 10:30টার সেশনে দেখা হবে আরো একজন দেশ বরেণ্য মেন্টরের সাথে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইএসবিডির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।